বারাক ওবামার যে যত বছর ছিল তার মধ্যে বারাক ওবামা ড্রপ সাম 76,000 bombs on Syria, Libya, Afghanistan. President Obama delivered a rare personal apology to the head of Doctors Without Borders for a U.S. airstrike on a hospital operated by the medical charity in Afghanistan. Okay, this entire time that he was in office, বারাক ওবামাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হলো। ডোনাল্ড ট্রাম্প কিন্তু যে 4 বছর এসেছিল সেই 4 বছরে একটাও যুদ্ধ শুরু হয়নি। ইলেকশনের সময় ডোনাল্ড ট্রাম্প যেটা বারবার বলছিল সেটা হিন্দুদের উপর অনেকটা জোর দিচ্ছিল, আর বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের উপরও জোর দিচ্ছিল। তো সেইখানে কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছিল না কি অনেকটা ইন্ডিয়ামুখী ডোনাল্ড ট্রাম্পকে এইবার দেখা যাচ্ছে। জো বাইডেনের সময়তে ইন্ডিয়ার সঙ্গে রিলেশনশিপ ছিল দুটো লেভেলে। একটা লেভেলে ছিল হচ্ছে মুখের সামনে কি বলছে, একটা লেভেলে ছিল হচ্ছে মুখের পেছনে কি বলছে। জো বাইডেন এবং ডেমোক্র্যাটরা কিন্তু গত 4 বছর ধরে কন্টিনিউয়াস ইন্ডিয়ার পেছনে ছুরি মেরে গেছে। ডোনাল্ড ট্রাম্পের সময়তে আমার এস্টিমেশন হচ্ছে সেটা থাকবে না, যা হবে সামনাসামনি। দেশ রাশিয়া, ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশকে 2 বছর ধরে যুদ্ধ চলে যাচ্ছে। মানে এর মানেটা কি, মানে কি যুদ্ধ হচ্ছে? বেসিক্যালি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনটা তৈরি হয়েছিল অ্যাজ আ কাউন্টার ব্যালেন্স টু সোভিয়েত ইউনিয়ন। রাইট। আজকে সোভিয়েত ইউনিয়ন নেই, সো হোয়াট ডু আই নিড নেটো ফর? ইয়েস। I don't need NATO. No. Why is NATO existing? আজকের এপিসোডের যেটা মূল আমরা আলোচনা করছি সেটা হচ্ছে জিও পলিটিক্স নিয়ে। ইন্টারেস্ট আমার এই টপিকটা সবথেকে বেশি আমার মনে হয় পশ্চিমবঙ্গের লোকেদের এবং যারা বাংলা শোনে তাদেরও জিও পলিটিক্সে প্রচুর ইন্টারেস্ট। প্রচুর কথা হয়েছে ইউএস ইলেকশন নিয়ে, রাশিয়া ইউক্রেন ওয়ার নিয়ে, এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সরকারের সম্পর্কেও আমরা কথা বলেছি। তো খুব ইন্টারেস্টিং সাবজেক্ট, অনেকগুলো জায়গা আমরা টাচ করতে পেরেছি, ওভারভিউ দিতে পেরেছি। আমি আশা করি এই এপিসোডটা সবার ভালো লাগবে। তো এপিসোডটা দেখুন, অনেক কিছু জানার আছে। প্রত্যেকবারের মতো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আমাদের ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম পেজকে ফলো করে দেবেন, আর আমাদের ছোট ভিডিওগুলোকে দেখার জন্য কথাও কানেকশন ক্লিপস যে চ্যানেলটা আছে সেই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ। তাহলে চলুন শুরু করি। একটাই ডায়লগ ছিল, জেলবন্দি প্রচুর লোক। নিজে বলতেন সাহেব করবো, তাই নিজেকে বলিয়ে দিচ্ছি। তারপরে এখন অনেক দেশ চেষ্টা করে এটাকে ফলো করে। একটা জিনিস দিয়েছিলাম, জানি না কোথা থেকে আইডিয়া এসেছিল, সেটা হচ্ছে চপসি। আমার সাথে করছিলাম অনেকদিন ধরে। রামপুষ্করণ আরেকজন বীরগণ। রামপুষ্করণের জাতক হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। আজকের যে টপিক আমার বেসিক্যালি খুব ফেভারিট, জিও পলিটিক্যাল। আর আজকে যে আমাদের গেস্ট আছে মিস্টার অরিন্দম মুখার্জি, নমস্কার। নমস্কার। খুব এক্সাইটেড, আজকে আমার একটা ফেভারিট টপিক আজকের জিও পলিটিক্স নিয়ে। আপনার সাথে সেই নিয়ে ফলো আপ করছিলাম অনেকদিন ধরে। তো থ্যাঙ্কস আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আর এইরকম জিও পলিটিক্স নিয়ে বেসিক্যালি বাংলাতে পডকাস্ট খুব কম হয়, তো আপনাকে অনেকদিন ধরে ফলো আপ করে আপনাকে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ। আপনি যদি একটুখানি আমাদের অডিয়েন্সদেরকে বলেন যে মানে আপনি জিও পলিটিক্যাল ইন্টারেস্ট কীভাবে হলো, কি করেন, মানে যারা শুনছে তারা যদি জানতে পারে। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। বাংলাতে জিও পলিটিক্স নিয়ে খুব একটা শুনিনি অ্যাকচুয়ালি। আই ডোন্ট থিঙ্ক দেয়ার হ্যাজ বিন টু মাচ অফ জিও পলিটিক্যাল ইন্টারেস্ট বাংলাতে। আমার পরিচয় বলতে আমি জিও পলিটিক্যাল অ্যানালিস্ট লোকে বলে, আমি জিও পলিটিক্যাল এনথুজিয়াস্ট নিজেকে মনে করি। আমি দ্য নিউ ইন্ডিয়ানের ওপিনিয়ন এডিটোরিয়াল রাইটার। ওই নিউ ইন্ডিয়ানের হয়ে আমি ইন্টারন্যাশনাল পলিটিক্সের ওপিনিয়ন এডিটোরিয়াল লিখি। তাছাড়া আমি দ্য ফার্স্ট পোস্ট বলে একটা আছে, ফার্স্ট পোস্ট বলে আরেকটা মিডিয়া হাউস আছে, তাদের ওপিনিয়ন এডিটোরিয়াল লিখি। সো অল ইন অল এই দুটো হচ্ছে আমার লেখার গ্রাউন্ড জিও পলিটিক্যাল অ্যানালিসিসের। তাছাড়া কিছু চ্যানেল আছে, সেই চ্যানেলে আমি যাই। লাইক দের ইজ ওয়ান চ্যানেল কল্ড ডেফ টক্স, দের ইজ ওয়ান চ্যানেল কল্ড IS with হরিমোহন, দের ইজ অ্যানাদার চ্যানেল কল্ড অল্টারনেট মিডিয়া। সেই সব কিছু চ্যানেলে আই গো অ্যাজ আ অ্যানালিস্ট অ্যান্ড আ গেস্ট। দ্যাটস হিউজ। আর তাছাড়া কিছু বই লিখেছি। ভেরি গুড। সো দ্যাটস অ্যাবাউট ইট। অলরেডি পাবলিশ নাকি? হ্যাঁ, আমার ফিকশন নন ফিকশন দুটোই লেখা আছে। ফিকশন, একটা ফিকশন পাবলিশ হয়েছে গ্রেপ ভাইনের থ্রু দিয়ে, ওটার নাম হচ্ছে দ্য পপেটিয়ার। একটা নন ফিকশন পাবলিশ হয়েছে, ইট ইজ আ জিওপলিটিক্যাল বই, মানে ইটস আ বুক অন জিওপলিটিক্স। ওটা পাবলিশ হয়েছে ইনস্টিটিউট ফর ইকোনমিক ডেমোক্রেসি ইউএসএতে। ওটা লঞ্চ ইউএসএতে হয়েছে। ওটার নাম হচ্ছে আ ম্যাটার অফ গ্রিড।
আর তাছাড়া আমার একটা মেমোয়ার মতো লিখেছি বাবাকে নিয়ে কিছু ইন্টারেস্টিং গল্প, বিকজ মাই বাবা ওয়াজ আউট অ্যান্ড আউট ফিজিক্যাল পার্সন, রানিং ট্রেন থেকে লাভ দেবো এরকম টাইপের একটা ব্যাপার ছিল, এবং মাকে সঙ্গে নিয়ে লাভ দেবো একা নয়। তো ও বাবার কিছু গল্প নিয়ে একটা এবং নিজের লাইফের কিছু গল্প নিয়ে একটা বই আছে যেটার নাম জার্নি ডগ টেলস, ওটা 0 ডিগ্রি পাবলিশার থেকে বেরিয়েছে। আর এখন একটা বই লেখার চেষ্টা চলছে ওয়ান্স এগেন জিওপলিটিক্সের উপরেই, তো দেখা যাক কী হয়। গ্রেট। তো প্রথমে যে টপিকটা দিয়ে আমি শুরু করতে চাই সেটা হচ্ছে রিসেন্টলি আমেরিকা ইউএসএতে ট্রাম্প জিতে আসলো। ট্রাম্প জেতার পর এখন ইন্ডিয়া এবং তার পাশাপাশি আর কোন কোন দেশে ইকোনমিক্যাল চেঞ্জেস আসবে বা এফেক্ট হবে, পলিটিক্যাল চেঞ্জেস বা ইকোনমিক্যাল চেঞ্জেস বা যে প্রেশার যেগুলো আছে সেগুলো কিভাবে আপনি দেখছেন? দেখো, এটা একটা মানে এটাকে বলতে গেলে 2-3টে অ্যাঙ্গেল ধরতে হবে। প্রথম অ্যাঙ্গেল হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রাম্প মানে প্রেসিডেন্ট হওয়ার পরে ইউএসএর রিলেশনশিপ উইথ দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড। আরেকটা হচ্ছে ইউএসএর নিজের ডোমেস্টিক অ্যাফেয়ারগুলো কীরকম করে কী হবে, কী কী চেঞ্জেস আসবে। তো এই দুটো অ্যাসপেক্ট আছে ট্রাম্পের। এবার যাহা তক ইউএসএর ডোমেস্টিক অ্যাসপেক্টের কথা, ইউএসএর মানে একটু পিছিয়ে যেতে হয় ডিটেলসে বলতে গেলে। যে ইউএসএ তো আমরা দেখছি গত কয়েক বছর ধরে অনেক রকম মানে এমন একটা পজিশনে চলে এসেছে যেন মনে হচ্ছিল এই সিভিল ওয়ার হবে, বিকজ দেশ বিনা একটা ম্যাসিভ ড্রিফট হয়ে গেছে দুটো ক্যাম্পের, রিপাবলিকান ক্যাম্প আর ডেমোক্র্যাট ক্যাম্পের। তো ইউএসের এই যে নিচের দিকে অনেকে মনে করছে যে ইউএস অ্যাজ আ গ্লোবাল পাওয়ার ইউএসের জার্নি এখন লাস্ট লেগে চলছে, ইউএস ডিক্লাইন করছে। তো এইটার শুরু হয়েছিল বেসিক্যালি 1960s মিড-60s সময় থেকে, যখন ইউনাইটেড স্টেটস ভিয়েতনামে যুদ্ধে যায়। তখন অ্যাবাউট 5.5 লাখ ইউএসের সোলজার্স মারা গেছিল ভিয়েতনামে, এবং তাদের অধিকাংশ খুব বাচ্চা ছেলে ছিল। তো এই সময়টাতে না ইউএসের মধ্যে একটা অ্যান্টি ওয়ার মুভমেন্ট তৈরি হয়, ম্যাসিভ। ইট ওয়াজ আ সিভিল মুভমেন্ট, হ্যাঁ, কোনো পলিটিক্যাল গ্রুপ বা কোনো পলিটিক্যাল এজেন্ডা নিয়ে নেয়, সিভিল মুভমেন্ট শুরু হয়, অ্যান্টি ওয়ার মুভমেন্ট। এবং এই অ্যান্টি ওয়ার মুভমেন্টের সময় অ্যান্টি ওয়ারটা একটা বিরাট বড় শেপ নেয়। এবং এই অ্যান্টি ওয়ার মুভমেন্ট 60s অ্যান্টি ওয়ার মুভমেন্টে যারা মোটামুটি বিভিন্ন তো ইনস্টিটিউশন, বিভিন্ন মানে পার্টিস, পলিটিক্যাল পার্টিস না, বিভিন্ন লোকের সমষ্টি এগুলোকে লিড করেছে এক একটা প্রান্ত থেকে, একটা জায়গা থেকে। এদের যারা টপ নচ লিডার ছিল তারা পরবর্তীকালে, সেটা স্টুডেন্ট লিডার হতে পারে, মিডিয়া পার্সোনালিটি হতে পারে, তারা না পরবর্তীকালে ইউএসের বিভিন্ন ইনস্টিটিউশনে বড় বড় জায়গা পায় আর কি ইভেনচুয়ালি। ফর এক্সাম্পল, আমি তোমাকে একটা ছোটো এক্সাম্পল দিই। ধরো একটা স্টুডেন্ট লিডার কলেজের কোনো একটা গ্যাদারিং হবে ভিয়েতনাম ওয়ারের এগেনস্টে প্রোটেস্ট করার জন্য। তো কলেজের গ্যাদারিং করার জন্য কলেজের স্টুডেন্ট লাগবে, মোবিলাইজ করতে লাগবে। এবারে সেই মোবিলাইজ করার দায়িত্বটা হয়তো পড়লো তোমার উপরে। সো কোনো পার্টির ব্যাকআপ থাক বা না থাক, তুমি ন্যাচারালি স্টুডেন্টদের মোবিলাইজ করার জন্য তোমার একটা একটুখানি এলিভেটেড স্টেটাস হচ্ছে, লোকে তোমার কথা শুনছে, স্টুডেন্টরা তোমার কথা শুনছে, সো ইউ কাম আন্ডার নোটিস। এর সঙ্গে সঙ্গে তুমি যদি ভালো স্টুডেন্ট হলে, মার্জিনালি ভালো স্টুডেন্ট, খুব ভালো স্টুডেন্ট কিছু হতে হবে, মার্জিনালি ভালো স্টুডেন্ট হলে তোমার গ্রেডস ঠিকঠাক রইল। এই স্টুডেন্টদের যে মুভমেন্টটা এবং স্টুডেন্টদের লিডারই তোমাকে আমি বলছি, লিডার হবার সুবাদে তুমি বেশ কিছু অ্যাডভান্টেজ পেলে পরবর্তী লাইফে নিজের ক্যারিয়ারে। এটার আরেকটা অ্যাঙ্গেল হচ্ছে, যে সময়টাতে ইউনাইটেড স্টেটস ইউরোপে কোল্ড ওয়ার লড়াই করছে, সেই সময়টাতে কিন্তু কেজিবিও ইউএসএতে কালচারাল মার্কসিজম নিয়ে ঢুকে পড়েছিল, ইনফিলট্রেট করে ফেলেছিল। ওকে, হ্যাঁ। তো এবারে এই কেজিবির তখন বা কালচারাল মার্কসিস্ট যারা ছিল তাদের তখন নজরে কিন্তু এই ধরনের ছেলেরা ছিল, যে যাদেরকে এরা তুলে আনতে পারে, যাদেরকে এরা প্রমোট করতে পারে, যাদেরকে এরা পরবর্তীকালে ভালো পজিশনে পৌঁছাতে পারে। এবং এই ছেলে, এবং তোমার মতো এরকম একজন নয়, হাজার হাজার ছেলে ছিল, তারা পরবর্তীকালে বড় হলো, তারা পরবর্তীকালে বড় বড় ইনস্টিটিউশনের বিভিন্ন প্রেস্টিজিয়াস জায়গা ইনস্টিটিউশন এবং তাদের ইম্পর্টেন্ট রোলস প্লে করা শুরু করলো। এরা এরপরে কি করলো, ইন দ্য লং রান ইউএসের
কালচারাল আউটলুক যেটা সেটাকে ইনফ্লুয়েন্স করা শুরু করলো থ্রু মিডিয়া, থ্রু এন্টারটেনমেন্ট, থ্রু একাডেমিয়া, থ্রু কলেজ এডুকেশন, এভরিথিং। কাট টু 2020, 2024, 2015, 16 এই সময়টাতে আজকে ইউনাইটেড স্টেটসের মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়া যেটাকে আমরা বলি, অল ইউর নিউ ইয়র্ক টাইমস অ্যান্ড CNN অ্যান্ড ওয়াশিংটন পোস্ট অ্যান্ড অল, এরা কালচারাল মার্কসিস্টে হেভিলি ইনফিলট্রেটেড। ওকে, যে কারণে যখন ডোনাল্ড ট্রাম্প 2016-তে এসেছিল, তখন ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে দেখবে মিডিয়াতে একটা ম্যাসিভ ডিমোনাইজেশন হয়েছিল। তুমি যদি ডোনাল্ড ট্রাম্পের ফরেন পলিসি নিউট্রালি অ্যানালাইজ করো, ডোনাল্ড ট্রাম্প কিন্তু, প্রথম কথা হচ্ছে বারাক ওবামাকে নিয়ে অনেক হই করা হয়। বারাক ওবামার যে যত বছর ছিল তার মধ্যে বারাক ওবামা ড্রপ সাম 76,000 বম্বস অন সিরিয়া, লিবিয়া, আফগানিস্তান, বা তারও বেশি। গুগল সার্চ করলে পেয়ে যাবে। ওকে, দিস এন্টায়ার টাইম দ্যাট হি ওয়াজ ইন অফিস 76,000-এর ওপরে বা 1,76,000, আমার এখন ঠিক মনে নেই, বম্ব ড্রপ করা হয়েছিল। বারাক ওবামাকে নোবেল পিস প্রাইজ দেওয়া হলো। ডোনাল্ড ট্রাম্প কিন্তু যে 4 বছর এসেছিল, সেই 4 বছরে একটাও যুদ্ধ শুরু করেনি। ডোনাল্ড ট্রাম্প আমেরিকান প্রেসিডেন্ট গত 50-60 বছর বা গত 70 বছরের আমেরিকার হিস্ট্রিতে একমাত্র ইউনাইটেড স্টেটস প্রেসিডেন্ট যে কোনো ফরেন সয়েলে কোনো যুদ্ধ শুরু করেনি। আই থিঙ্ক রাশিয়ার সাথে ওর ভালো সম্পর্ক ছিল। শুধু রাশিয়ার সাথে নয়, ডোনাল্ড ট্রাম্প নর্থ কোরিয়ার সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল। Yes. ডোনাল্ড ট্রাম্পের সময়তে ইসরায়েল আর সৌদি আরেবিয়ার একটা রেপ্রোশমান হলো, ওরা নিজেদের মধ্যে মিটমাট করলো। ডোনাল্ড ট্রাম্পের সময় মিডল ইস্ট ওয়াজ পিসফুল, ইরানকে স্যাংশন করে 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 মিডল ইস্টের মধ্যে অনেকটা স্টেবিলিটি এনেছিল। ডোনাল্ড ট্রাম্পের সময় রাশিয়ার সঙ্গে ভালো রিলেশনশিপ ছিল। ডোনাল্ড ট্রাম্পের একটাই ছিল হচ্ছে, আমি চায়নাকে পছন্দ করি না, এবং ট্রেড ওয়ার উইথ চায়না। কিন্তু কথায় ফিরে আসি, ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে মিডিয়া ম্যাসিভ, মেইন স্ট্রিম মিডিয়া, নিউ ইয়র্ক টাইমস আর CNN আর এই সমস্ত মিলে ম্যাসিভ ডোনাল্ড ট্রাম্পকে ডিমোনাইজেশন করা হলো। কারণটা কি ছিল? আউটসাইডার। ওকে, বাট মানে বারাক ওবামা তো আউটসাইডার ছিল, আই থিঙ্ক। বারাক হি ইজ আ ওবামা ব্ল্যাক। না, ব্ল্যাক বা হোয়াইটটা এখানে গল্প নয় কিন্তু। ওকে, এখানে গল্প হচ্ছে যে তোমাকে এস্টাবলিশমেন্টের লোক কিনা তুমি। আচ্ছা, ডোনাল্ড ট্রাম্প কিন্তু এস্টাবলিশমেন্টের লোক নয়। ওকে, এখানে একটা কথা আছে যেটাকে আমরা চালু কথায় আমরা বলি ডিপ স্টেট। হুম, জানি না শুনেছো কিনা বা দর্শকরা শুনেছে কিনা, ডিটেলসে যদি একটুখানি যদি বলেন ডিপ স্টেট। এটা খুব শ্যাডোই এন্টিটি। এটা একটা বলতে পারো, এটা একটা নেক্সাস। ওকে, এর মধ্যে বিউরোক্র্যাট থেকে শুরু করে, এর মধ্যে টপ মিডিয়া হাউসের যারা শেয়ার হোল্ডার্স, ওনার, CEO থেকে শুরু করে, এর মধ্যে কর্পোরেট থেকে শুরু করে, ওয়াল স্ট্রিট থেকে শুরু করে, সিলিকন ভ্যালি থেকে শুরু করে, এর মধ্যে সবাই আছে। এবং এইটা এমন একটা শ্যাডোই, এটা কোনো অর্গানাইজেশন নয় কিন্তু, মানে এটা ভেবে ভুল করো না যে এটা কোনো গ্রুপ অর্গানাইজেশন। অফ পিপল। ইটস আ ভেরি লুজলি হেল্ড গ্রুপ অফ পিপল। তুমি যদি একটা পার্টিকুলার ধরনের আইডিওলজি ফলো করো, এবং আমি তোমাকে নোটিস করছি কয়েকদিন ধরে, কয়েক বছর ধরে, আমি তোমাকে গ্রুপের একটা, মানে ধরো তোমাকে একদম বাইরের দিকের একটা লেভেলে বা একটা লেয়ারে তোমাকে আমি কিছুটা এন্ট্রি দিলাম। আন্ডারস্ট্যান্ড। এইবারে তুমি যত তোমার লয়্যালটি এবং যত তোমার প্রুফ করতে পারবে, তত তুমি গ্রুপের ইনার সার্কেলে আস্তে আস্তে ঢুকবে। তো এটা বেসিক্যালি আর রান বাই ফিনান্সিয়াল জায়েন্টস, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ, ব্যাংকস, ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, ইন্স্যুরেন্স জায়েন্টস, বিগ ইন্ডাস্ট্রি যাদেরকে বলা হয়, পেট্রোলিয়াম জায়েন্ট যারা আছে, বিগ ফার্মা যাদেরকে বলা হয়, ফার্মাসি জায়েন্ট যারা আছে, এরা সবাই মিলে একসঙ্গে, মানে এদের কোনো হেড অফিস নেই যে এই হেড অফিস হচ্ছে, মিটিং হচ্ছে, সবাই মিলে যাচ্ছে, না। ইট ইজ এ ভেরি লুজলি হেল্ড কাইন্ড অফ এ কনগ্লোমারেট। মোদ্দা কথা হচ্ছে, এই লোকগুলো আজকের দিনে আমি গ্রিন এনার্জি ইউজ করব কি করব না, আমি পেট্রোল ইউজ করব কি করব না, আমি ভ্যাকসিন নেব কি নেব না, এভরিথিং ইজ ডিসাইডেড বাই দেম। প্রবলেমটা কোথায় হচ্ছে, এই লোকগুলো কেউই ইলেক্টেড নয়, জনতা এদেরকে ইলেক্ট করে না। ওকে, এরা প্রত্যেকে আনইলেক্টেড। দে আর অ্যাকচুয়ালি আ কিং মেকার। দের বেসিক্যালি ব্যাকগ্রাউন্ডে থাকে কিং মেকার বলতে পারো। বারাক ওবামা ছিল এদের পছন্দিদা ক্যান্ডিডেট, যেটা জো বাইডেন ছিল। পরবর্তীকালে জো বাইডেন ফেল আউট অফ ফেভার, যার জন্য এরা কামলা হ্যারিসকে পুশ করলো, এবং কামলা হ্যারিস খুব বাজেভাবে হারলো। ডোনাল্ড ট্রাম্প ছিল হচ্ছে, মানে ডোনাল্ড ট্রাম্পের প্রবলেমটা যে ডোনাল্ড ট্রাম্প তো এদের দলে ছিলই না, এদের লোক ছিল না। ডোনাল্ড ট্রাম্প উল্টে একটা প্যারালাল এরকম স্ট্রাকচার খাড়া করার ধান্দায় ছিল, যেটা হয়তো এবার করবে। আর সেই জন্য তুমি যদি ডোনাল্ড ট্রাম্পের আগেকার টিম দেখো, আগেকার টিমের কিন্তু কেউ নেই।
ওই বল্টন ফল্টন যে সমস্ত লোক ছিল কেউ নেই। ডোনাল্ড ট্রাম্পের এখনকার টিম যেটা আছে, ডোনাল্ড ট্রাম্পের এখনকার টিম ইজ প্রবাবলি, মানে অ্যাটলিস্ট তারা ইলেকশনে যারা হেল্প করেছে তারা কিন্তু বলতে পারো তুমি দ্য মোস্ট ইন্টেলিজেন্ট, দ্য মোস্ট হাই আইকিউ পিপল দ্যাট ক্যান ক্রিয়েট একটা ছোট পলিটিক্যাল গোষ্ঠী। বিবেক রামাস্বামী ইজ আ বিলিয়নার, ওকে, এবং নিজের পয়সায়, সেকেন্ড জেনারেশন আমেরিকান, বাবা মা কেরালা থেকে গেছে, নিজের পয়সায় নিজেরা পড়াশোনা করেছে, পড়াশোনা করে নিজে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে হি মেড মানি। এখন তার নিজের অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি আছে স্ট্রাইভ বলে, যা করেছে নিজের অকাতে করেছে। জেডি ভান্স, এলন মাস্ক, টাকার কার্লসন, মানে এলন মাস্ক তো জানো, এলন মাস্ককে নিয়ে বলার কিছু নেই। এলন মাস্ক বলতে গেলে এলন মাস্কের টুইটার অ্যাকুইজিশনের পরেই ডোনাল্ড ট্রাম্প নিজের ভয়েসটা ফেরত পায়, এবং অনেকে মনে করছে যে টুইটার এখন তো ট্রেন্ডিং অ্যাজ নাম্বার 1 মিডিয়া ইন দ্য ওয়ার্ল্ড, ওকে। এখন নিউজের জন্য লোকে টুইটারে যায়, লোকে এখন মিডিয়া হাউসের খবরের কাগজ পড়তে যায়। এখন এক্স, সরি, ইয়া। সো এলন মাস্ক আছে, দেশ বিবেক রামাস্বামী, জেডি ভান্স, যেরকম বললাম। টাকার কার্লসন ছিল হচ্ছে বোধহয় আগে একটা কোনো মেইন স্ট্রিম চ্যানেলে, আমার মনে পড়ছে না, ফক্সে ছিল বা কোথাও একটা ছিল, এখন মনে পড়ছে না। ওকে বার করে দেওয়া হয় বিকজ ও না যে মেন এস্টাবলিশমেন্ট যেটা আমেরিকা তখন জো বাইডেনের, তাদের সঙ্গে ওর কিছু প্রবলেম হয়, এবং টাকার কার্লসন গিয়ে রাশিয়াতে গিয়ে পুতিনের ইন্টারভিউ করে। বেসিক্যালি এরা হচ্ছে ফলোয়ার যে বাইডেনের, না, এরা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের টিম, সরি ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, এরপরে ডোনাল্ড ট্রাম্প এখন বোধহয় আজকের খবর বোধহয় টম ওয়ালস না কাকে একটা অ্যাপয়েন্ট করেছে অ্যাজ দ্য ন্যাশনাল সিকিউরিটি মানে সেকেন্ড থার্ড, এখন আস্তে আস্তে করা শুরু করবে। এখনো না তো নাম এক্সপ্রেস করছে, যা করবে 20 জানুয়ারির পর করবে। তো এই যে টিমটা যেটা বানাচ্ছে, এই টিমটা ইজ আ সুপার কম্পিটেন্ট, কমপ্লিট আউটসাইডার দ্য টিম। এখানে এস্টাবলিশমেন্টের লোক, পুরনো এস্টাবলিশমেন্টের লোক খুব একটা পাবে না তুমি, এবং এইটার এফেক্ট ডোমেস্টিক পলিটিক্সে এবং ডোমেস্টিক স্ফিয়ারে পড়বে ইউনাইটেড স্টেটসের। ভালো কি মন্দ ভাই এখন বলতে পারবো না, তার কারণ আছে। তার কারণ হচ্ছে, দেখো এই যে যাদের কথা বলছিলাম, যারা জো বাইডেন বা যারা বারাক ওবামাকে ব্যাক করেছে এতদিন ধরে, দে ওন ট্রিলিয়ন্স অফ ডলার্স, ওকে। আজকে তুমি যত বড় বড় কোম্পানির নাম করো, মানে তুমি ফাইজার বলো বা গ্ল্যাক্সো বলো বা শেল বলো বা বলো, যাই বা মাইক্রোসফট বলো, হ্যাঁ, এরা প্রত্যেকে দে আর ব্যাকার্স অফ জো বাইডেন, ওকে। এবং এরা, যতদূর আমি জানি, ইউএসএ ইলেকশনে যে কোনো শিল্পপতি ফ্রন্টে এসে নিজেদের প্রেসিডেন্ট মানে যারা ক্যান্ডিডেট থাকে তাদেরকে সাপোর্ট করে। মানে যেমন ইলন মাস্ক এখানে সাপোর্ট করেছিল, ওখানে মাইক্রোসফট আই থিঙ্ক কামলা হ্যারিসকে সাপোর্ট করছিল ফ্রন্টে এসে, মানে ইন্ডিয়ার মতো না যে পেছন থেকে করে, অনেকে পেছনেও করে, কিন্তু বেশিরভাগ তো সামনে এসে করে। এখানে যদি কেউ মানে বড় কোনো শিল্পপতি মোদিকে বা রাহুল গান্ধীকে সাপোর্ট করে, তখন মানুষ মেনে নেবে না হয়তো। কিন্তু আমেরিকায় যে জিনিসটা হয়, ইউএসএতে যে ইলেকশনে যেটা হয়, সেটা হচ্ছে যে ইন ফ্রন্টে এসে কে কার ক্যান্ডিডেট সেটা সাপোর্ট করে, দ্যাট ইজ ভেরি গুড। মানে সেটা ভালো লাগে দেখতে। মানে কেউ ওখানে বলে না যে আমি রাজনৈতিক নয়, কারো সবারই একটা রাজনৈতিক মানে পলিটিক্যাল আইডিওলজি রয়েছে, ওটা দেখতে ভালো লাগে। ইন্ডিয়াতে কিন্তু সেটা এখনো অ্যাকসেপ্ট হয়নি। না, তাও ইউএসএর চাও বলি, যেটা ইউএসএর যে কিছু লোক সামনে আসে, তার থেকে অনেক বেশি সংখ্যক লোক আছে, তবে হ্যাঁ তারা নাম লুকায় না, তার থেকে অনেক বেশি সংখ্যক লোক আছে যারা পার্টিতে পয়সা দেয়, ইলেকট্রাল বন্ড হিসেবে, হ্যাঁ, কেনে পয়সা দেয়, হ্যাঁ, স্পন্সর করে বেসিক্যালি, কিন্তু তারা নাম লুকায় না। এটা আছে যেখানে এখানে অনেকে বলতে চায় না, ফর হোয়াটএভার। তো এই হচ্ছে মোটা। এবারে যেটা বলছিলাম যে এরা তো বহু বছর ধরে আছে, যেটা নিয়ে ডিটেলস আমার যে বইটা আমি লিখছি সেইটা নিয়ে, ওই বইটাতে ডিটেলস অনেক ডেপথে আছে। এরা বহু বছর ধরে আছে, তো তুমি ধরে নাও শখানেক সদেরেক বছর ধরে আছে কি তারও বেশি ধরে আছে, ওকে। অ্যান্ড এরা জেনারেশনের পর জেনারেশন চলতে থাকে, বিকজ বড় ব্যবসা, হ্যাঁ, রিয়েল ফ্যামিলি ওয়েলথ এক জেনারেশনে তৈরি হয় না। হ্যাঁ, রথচাইল্ড বলো বা রকফেলার বলো, এরা এক জেনারেশনে তৈরি হয়নি, এরা সেভারাল জেনারেশন ধরে, এবং এরা ভীষণ নিজেদের বিজনেসটাকে নিজেদের ক্লোজ ফ্যামিলির মধ্যে রাখে, যেটাকে নেপোটিজম বলা হয়, যে আমার ছেলেই করবে, বাইরের লোককে আমি ঢোকাবো না, এই করে। এবং ট্রাস্ট ফান্ডে পয়সা রেখে রেখে, যেটা আবার অন্য ডিটেলস, এরা ওয়েলথ ক্রিয়েশনটাকে পারপেচুয়েট করতে পারে বহু জেনারেশন। তো এরা অনেক পুরনো, এরা অনেক দিন ধরে রেখেছে। আজকে ডোনাল্ড ট্রাম্প এদের এগেনস্টে কতটা পারবে সেটা আমিও জানি না, তুমিও জানো না, কেউ জানে না।
এটা তো হলো Domestic. ডোমেস্টিক। এবার যদি আমি একটুখানি ইন্টারন্যাশনাল আসি, ইন্টারন্যাশনালে তুমি বলো তোমার মাথায় কি আছে, কোনটা নিয়ে বলবে? না সব থেকে সবার প্রথমে আমি ইন্ডিয়া থেকে আসি। ইন্ডিয়াতে কি এফেক্ট পড়বে? কারণ আমার যতদূর জানা আছে আগের টার্মে ডোনাল্ড ট্রাম্প প্রচুর ইন্ডিয়ান ভিসা রিজেক্ট করেছিল, এবং H1 ভিসার ওপরেও কিছু প্রবলেম ছিল। বলছে H1 ভিসা হলে আমেরিকান যারা রয়েছে তারা জব পাচ্ছে না, তাদের আনএমপ্লয়মেন্ট হচ্ছে। তো কোনো একটা দিক থেকে সম্পর্ক ভালো ছিল মোদির সাথে, বাট মানে বাইডেনের সাথে যেটা ছিল, মানে এক্সপোর্ট সব থেকে বেশি হয়েছে বাইডেনের আমলে। ডোনাল্ড ট্রাম্পের যেটা আগের বার 2016-তে যেটা ছিল, সেটার থেকে কিন্তু বাইডেনের যে এক্সপোর্ট অ্যামাউন্ট আমি যদি দেখি, এক্সপোর্ট অ্যামাউন্ট অনেক বেশি ছিল। তো সেইটা কি আবার সেই রকম জায়গায় যাবে, নাকি না এবার আরো ভালো হবে, কি মনে হয়? দেখো, এখানে একটা ব্যাপার আছে বলে রাখি। ইন্ডিয়ার সঙ্গে জো বাইডেনের সময়তে ইন্ডিয়ার সঙ্গে রিলেশনশিপ ছিল দুটো লেভেলে। একটা লেভেলে ছিল হচ্ছে মুখের সামনে কি বলছে, একটা লেভেলে ছিল হচ্ছে মুখের পেছনে কি বলছে। জো বাইডেন এবং ডেমোক্র্যাটরা কিন্তু গত 4 বছর ধরে কন্টিনিউয়াস ইন্ডিয়ার পেছনে ছুরি মেরে গেছে। কিরকম ভাবে? প্রথম পয়েন্ট যেটা মাথায় আসে সেটা হচ্ছে রাশিয়ার অয়েল কেনা নিয়ে ঝামেলা, যেটা আজ অব্দি চলছে। ঠিক। রাশিয়ান অয়েল কেনা নিয়ে ঝামেলা হওয়াটা শুরু হয়েছিল কেন কিনবে, তারপরে সেটা থেকে মিডিয়াতে হিট জব শুরু হলো, তারপরে নানান রকম ওয়াচডগ এজেন্সি ছেড়ে দেওয়া হলো। কখনো আদানিকে ধরে স্ল্যান্ডার করছে, কখনো কাউকে ধরে স্ল্যান্ডার করছে, কখনো কাউকে ধরে স্ল্যান্ডার করছে। সেইটা আস্তে আস্তে মর্ফ হলো খালিস্তানি মুভমেন্টে। খালিস্তানি মুভমেন্ট করে যে লোকে এত হই হই করছে, খালিস্তানি মুভমেন্ট বলে কিন্তু সেরকম কিছু নেই। ওকে, এবং এটাতে মানে একটা নর্মাল পাঞ্জাবের লোক যদি তুমি কথা বলো, তাহলে দেখবে যে তাদের মধ্যে খুব একটা খালিস্তান সাপোর্ট খুব একটা কিছু পাবে না তুমি, হয়তো পাবে কিছু লোকের মধ্যে খুব একটা। খালিস্তানি বেসিক্যালি এগুলো হচ্ছে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়ে ওখানে পালায়। কেননা খালিস্তানের তুমি যদি এদের যদি গ্রুপটার ব্যাকগ্রাউন্ড দেখো, যারা খালিস্তানের কম্প্রাইজিং ফেসেস, তাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখে, বেসিক্যালি এখানে হচ্ছে ড্রাগ রানার, গান রানার, দে আর অ্যান্টি সোশ্যালস। এবং যখন পুলিশ পেছনে তাড়া করে তখন পলিটিক্যাল অ্যাসাইলাম নেয় ইন্ডিয়াতে এবং এই ইউএসএতে এবং কানাডাতে, এই বলে যে না আমরা খালিস্তানি মুভমেন্ট, আমরা সেপারেট। খালিস্তানি তো কানাডাতে বেশি, বলছি না, ইউএসএতেও আছে, কানাডাতে মোর ওপেন, ইউএসএতে ওরা ক্লোজলি গার্ড করে রাখা হয় অ্যাসেট হিসেবে। এগুলো ইউনাইটেড স্টেটস ইউজ করে লেভারেজ হিসেবে। এত দিন ধরে, এত বছর ধরে খালিস্তানি মুভমেন্ট দিয়ে হয়নি। ঠিক আছে, অল্প অল্প হয়েছে, অল্প অল্প হয়নি। হঠাৎ করে তুমি রাশিয়ান অয়েল কেনা থেকে ইন্ডিয়ার যে ডিসিশন, এবং ইন্ডিয়া যে স্টিক করে রইল ডিসিশনে যে না আমি রাশিয়ান অয়েল ইউজ করব, সেইখান থেকে কিন্তু এই ঝামেলাগুলো শুরু হয়েছে এবং ইউএসের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া। তো জো বাইডেনের কথা ফিরতে গিয়ে, টু গেট ব্যাক টু দ্য টপিক, জো বাইডেনের সঙ্গে সামনে একরকম পেছন থেকে ছুরি মারার ব্যাপারটা ছিল। ডোনাল্ড ট্রাম্পের সময়তে আমার এস্টিমেশন হচ্ছে সেটা থাকবে না, যা হবে সামনাসামনি হবে। ট্যারিফ কি পড়বে? হ্যাঁ, পড়তে পারে। H1B ভিসা কি শক্ত হবে? হতে পারে। তবে ডোনাল্ড ট্রাম্পের একটা প্রবলেম আছে, কেননা ইউনাইটেড স্টেটস এবার একটা ম্যানুফ্যাকচারিং নিজেকে আবার যে জিনিসটা লুজ করেছিল 1990 থেকে 2002 এর মধ্যে, যখন চায়নাকে সমস্ত ম্যানুফ্যাকচারিং শিফট করে দেওয়া হয়, যার ফলে ইউএসএ আজকে এত ফিনান্সিয়ালি ইকোনমিক্যালি উইক হয়ে গেছে। ইউনাইটেড স্টেটস আবার চাইছে একটা ম্যানুফ্যাকচারিং পাওয়ার হিসেবে নিজেকে তৈরি করার। প্রবলেমটা হচ্ছে এখন আর ওই 1950s 1960s এর ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং এখন রেস্ট্রিক্টেড নেই, এখন চলে গেছে টেক ম্যানুফ্যাকচারিংয়ে। এবং টেক ম্যানুফ্যাকচারিংয়ের জন্য তোমার একটা হাই স্কিল্ড লেবার লাগবে, যেটা চায়নাতে ভরপুর আছে, যেটা ইন্ডিয়াতে অত নেই, যার জন্য সবাই চায়না করে। তো হাই স্কিল লেবারের আমেরিকাতে ঘাটতি আছে। আজকে প্রচুর ইমিগ্রেন্ট নিয়েছে গত কয়েক বছর যাবৎ কামলা হ্যারিস আর জো বাইডেন তো মেক্সিকোর দরজা খুলে দিয়ে লক্ষ লক্ষ লোক নিয়েছে। হয়তো ডোনাল্ড ট্রাম্প এদের মধ্যে কাউকে রাখবে, কাউকে হয়তো ফেরত পাঠাবে। ও বলছে ইমিগ্রেন্টকে পাঠিয়ে দেবো, হয়তো কাউকে ফেরত পাঠাবে। কিন্তু তুমি দেখবে, আমার যেটা মনে হয় এর মধ্যে চান্সেস খুব কম, কিন্তু খোঁজার চেষ্টা করবে যে আমার এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল হাইটেক ম্যানুফ্যাকচারিংয়ের ওয়ার্কার সেই রকম বিদ্যেকারুর আছে কিনা, বা তাকে আমি সেরকমভাবে ট্রেন করতে পারবো কিনা, যে হবে তাকে রেখে দেবে। তো সেই অর্থে বলতে গেলে হয়তো একটা ক্যাটেগরি অফ ইন্ডিয়ানদের, যাদের হাইটেক ম্যানুফ্যাকচারিং স্কিল আছে, অ্যাসেম্বলি লাইন ফ্যাক্টরিতে কাজ করার, তাদের পক্ষে হয়তো ইউএস যাওয়াটা একটু ইজি হয়ে যাবে। কিন্তু কামিং ব্যাক টু যে পয়েন্ট, যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে
যে রিলেশনশিপ আছে বা ছিল 2016 থেকে 2020-তে, তাতে করে এইটা এক্সপেক্ট করা যায় যে যা ডিলিং হবে, যা নেগোসিয়েশন হবে, যা ট্রানজ্যাকশন হবে, যত ঝগড়াঝাটি হবে সামনে সামনে হবে। মানে আমি তোমাকে পেছন থেকে গিয়ে ছুরি মারবো না। দ্যাট ইজ সামথিং উইচ উই ক্যান এক্সপেক্ট ইন্ডিয়ার সঙ্গে। ইন্ডিয়ার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের রিলেশনশিপ, ডোনাল্ড ট্রাম্প চাইবে পলিটিক্যালি ইন্ডিয়ার সঙ্গে রিলেশনশিপ ভালো করার, এবং তাতে একটা ভালো জিনিসও আছে, তাতে একটা খারাপ জিনিসও আছে। ওকে, তার কারণ ইন্ডিয়া তো খালি ইউনাইটেড স্টেটসের ওপর রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য বসে নেই। ইন্ডিয়ার আরেকটা অস্তিত্ব আছে, ইন্ডিয়ার আরেকটা এন্টিটি আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া ইজ আ পার্ট অফ ব্রিক্স। রাইট। ওকে, জো বাইডেনের এই কেলেঙ্কারির জন্য গত 2-4 বছর ধরে একটা সুবিধা হচ্ছিল, ব্রিক্সের ইন্টিগ্রেশনটা খুব তাড়াতাড়ি হচ্ছিল। ব্রিক্সের পেমেন্ট সিস্টেম তৈরি হওয়া, ব্রিক্সরা নিজেদের মধ্যে কারেন্সি এক্সচেঞ্জ করছে, ব্রিক্সের ডিডলারাইজেশন প্ল্যান চলছে, নতুন নতুন মেম্বারশিপ, নতুন নতুন দেশ ব্রিক্সে মেম্বারশিপ নেওয়ার প্ল্যান করছে। ব্রিক্স ওয়াজ বিকামিং রিয়েলি স্ট্রং। তো সাপে বড় হওয়া বলে না, তো জো বাইডেনের এই ছ্যাঁচড়ামির জন্য হয়তো ব্রিক্সের যে কনসলিডেশনটা খুব ভালোভাবে হচ্ছিল, সেইটা এখন আবার হয়তো খানিকটা করে পিছিয়ে যাবে। তার কারণ হচ্ছে, দেখো ইউএসএ তো একটা বিরাট বড় ইকোনমিক পাওয়ার, এবং মিস্টার মোদির সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের ভালো রিলেশনশিপ আছে। এবার তোমার সঙ্গে যদি আমার ভালো রিলেশনশিপ আছে, আজকে প্রিডমিনেন্টলি তোমার সঙ্গে আমার রিলেশনশিপ খারাপ হয়েছে বলে আমি ওর সঙ্গে রিলেশনশিপ তৈরি করেছি। এবারে আমার সঙ্গেও রিলেশনশিপ এখন ভালো হয়ে গেছে, এখন জিনিসটা ইজ গোয়িং স্ট্রং, হঠাৎ করে তুমি এসে আমাকে ডাকছো, আমার কিছুটা পুল ফ্যাক্টর থাকবেই তোমাকে রেসপন্ড করার জন্য। এইবারে যেটা ইন্ডিয়াকে দেখতে হবে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প কি 4 বছর পরে যদি আবার চলে যেতে হয়, তাহলে কি সিস্টেমস আর প্রসেসগুলোকে এমন একটা জায়গাতে রেখে যেতে পারবে যে কালকে সে না থাকলেও আমার সঙ্গে ইউএসের রিলেশনশিপ ভালো থাকবে? যদি না থাকে, তাহলে কিন্তু আমাকে ব্রিক্স ইন্টিগ্রেশনে মত দিতে হবে। এটা ইন্ডিয়ার একটা ডাইলেমা। তো ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও আছে। এই হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের ইন্ডিয়ার ওপর পসিবল ইম্প্যাক্ট, যেটা আমার কিন্তু অ্যানালিসিস। ইলেকশনের সময় ডোনাল্ড ট্রাম্প যেটা বারবার বলছিল, সেটা হিন্দুদের ওপর অনেকটা জোর দিচ্ছিল, আর বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের উপরও জোর দিচ্ছিল। তো সেইখানে কোনো একটা জায়গা থেকে মনে হচ্ছিল না কি অনেকটা ইন্ডিয়ামুখী ডোনাল্ড ট্রাম্পকে এইবার দেখা যাচ্ছিল? ডোনাল্ড ট্রাম্প তো ইন্ডিয়ামুখী। ডোনাল্ড ট্রাম্প ইন্ডিয়ামুখী। ডোনাল্ড ট্রাম্পের এইবারে ডোনাল্ড ট্রাম্পের জেতার পেছনে হিন্দু একটা ব্লক হিসেবে ভোট দিয়েছে, সেটা অলরেডি ইজ আউট, এই নিউজটা আউট, অ্যান্ড দে অ্যাকসেপ্ট ইট অ্যান্ড দে আন্ডারস্ট্যান্ড ইট। সেকেন্ড জিনিস হচ্ছে, হিন্দুরা বোধহয় আইদার সব থেকে নয়, বোধহয় সেকেন্ড রিচেস্ট ব্লক ইউএসএতে জিউসদের পরে। তো ইন্ডিয়ান হিন্দুজ যারা আছে, যারা ইউএসএতে থাকে, তারা তো আর ইকোনমিক্যালি সলিড। তো ডোনাল্ড ট্রাম্পের ইন্ডিয়াকে ফেভার করার এটাও একটা কারণ। দেখো, আমি এরকম বলছি না বিকজ হতে পারে ওর ভালো লাগে, হতে পারে ওর ইন্ডিয়া বা ইন্ডিয়ান হিন্দুদের প্রতি ওর যে ভালো লাগা বা যে যে ভোটের জন্য হতে পারে, ভোটের জন্য নয়, সেটা মেক্স বিজনেস সেন্স। আজকে ইন্ডিয়ান হিন্দুজরা কি, দে টিপিক্যালি, যদি তুমি মডেল সিটিজেন বলতে যেটা বোঝো, ভালো পড়াশোনা জানা, টেকনিক্যালি এমিনেন্টলি কোয়ালিফাইড, পরিষ্কার সুন্দর জায়গাতে থাকে, সব কিছু সময় নিয়ম মেনে চলে, রুল মেনে চলে, যা যা দেশে হচ্ছে সেগুলো মেনে চলে, কখনো ইয়ে করে না, দে আর লাইক মডেল সিটিজেন। তো এইবারে এত ভালো একটা স্যাম্পল পপুলেশন, যে আমাকে এত ভালো প্রোডাক্টিভিটি দিচ্ছে, যে এত ইকোনমিক্যালি যারা এত ভালো, যাদের ব্যাকগ্রাউন্ড এত স্ট্রং, তাদেরকে আমি কেন অ্যান্টিগনাইজ করব? সো এটা হতে পারে, দিস ইজ মাই অ্যাজাম্পশন, মানে এটা একটা অ্যাজাম্পশন, যে ডোনাল্ড ট্রাম্পের হিন্দুদের প্রতি যে ডোনাল্ড ট্রাম্পের ভালোবাসা বা যে পছন্দ করে, সেটা ক্যান বি পিওরলি পলিটিক্যাল, যে ভাই আমার দেশের জন্য ভালো। এবং যদি আজকে ইন্ডিয়ার সঙ্গে রিলেশনশিপ, আমার তো আগে ইন্ডিয়ার সঙ্গে রিলেশনশিপ ভালো ছিল, সেইটা করার পরে যদি আমি আরও কিছু অ্যাডেড বেনিফিট পেতে পারি, বিকজ তোমাকে এখানে একটা জিনিস বুঝতে হবে আমাদের সবাইকে, যে আমেরিকাতে কিন্তু আগে ডোনাল্ড ট্রাম্পের ইলেকশন ক্যাম্পেইনটা মনে আছে তো, আমেরিকা ফার্স্ট। সো হি উড লুক আফটার আমেরিকার ইন্টারেস্ট, তারপরে বাকিদের ইন্টারেস্ট দেখবে। সো সেইটা মাথায় রাখতে হবে। রইল বাকি বাংলাদেশের, এবং রইল বাকি ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যাপার আছে না তো, ডোনাল্ড ট্রাম্প আগের বারে ইলেকশনে যখন, সেদিনকে আমি টুইটারে দেখছিলাম, জানি না এটা সত্যি কিনা, আগের বারে ইলেকশনে যখন জেতে 2016-এ, তখন অ্যাপারেন্টলি ডোনাল্ড ট্রাম্প
প্রেসিডেন্ট হওয়ার পরে দ্য ফার্স্ট থিং হি আস্কড ইজ ওয়্যার ইজ দ্যাট শর্ট বাংলাদেশি গাই হু পেড মানি টু হিলারি ক্লিন্টন? কার কথা বলছিল? ইউনুস। আচ্ছা, ওয়্যার ইজ দ্যাট শর্ট বাংলাদেশি গাই হু পেড মানি ফর হিলারি ক্লিন্টনস ক্যাম্পেন? তো ও এমনিতেই ইউনুসকে খুব একটা পছন্দ করে না। পছন্দ করে না। আর বাইডেনের মানে পছন্দের লোক ছিল। ইউনুসের ব্যাপারটা হচ্ছে ইউনুস তো বেসিক্যালি পাপেট। হুম, বাংলাদেশে থাকতোই না। বাংলাদেশের যে একটা রেজিম চেঞ্জ হবে, হুম, আমি জানুয়ারি মাসে একটা পডকাস্টে গিয়ে বলেছিলাম, সে পডকাস্ট এখনো ইউটিউবে আছে। ওকে, আদি আচিন্তের সঙ্গে আমার একটা পডকাস্ট হয়েছিল, জাস্ট তখন বাংলাদেশে ইলেকশন হচ্ছে, হয় রেজাল্ট অ্যানাউন্স হয়েছে বা হয়নি। দ্যাট ওয়াজ দ্য টাইম ওয়েন আই সেড যে শেখ হাসিনা খালেদা জিয়া দুজনকারই সাকসেশন কিছু নেই, প্ল্যান নেই। এবং যদি আমার কন্ডিশন ছিল ওই দুটো, যে যদি শেখ হাসিনা যেতেন এবং মে মাসে যদি নরেন্দ্র মোদী যেতেন, তাহলে বাংলাদেশে রেজিম চেঞ্জ হতে চলেছে। এবং আমি মাসও বলে দিয়েছিলাম, আমি বলে দিয়েছিলাম সেপ্টেম্বর অক্টোবর, সেটা বোধহয় আগেই জুলাইয়ে না অগস্টে হয়ে গেছে। সো বাংলাদেশে রেজিম চেঞ্জটা হওয়ার ছিল, এর অনেকগুলো কারণ আছে। তুমি যদি একদম পিওর জিওপলিটিক্স দেখো, হিন্দু মুসলিম কোথাও আমি যাচ্ছি না, ওটা তো পরে আসবো, পিওর জিওপলিটিক্স যদি দেখো, ইন্ডিয়ান ওশেনে আমেরিকার খালি একটা নেভাল বেস আছে, যেটা হচ্ছে ডিয়েগো গার্সিয়া। ইন্ডিয়ান ওশেনে আমেরিকার কোনো নেভাল বেস নেই। বাংলাদেশের চট্টগ্রামের ওখান থেকে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে সেন্ট মার্টিনস আইল্যান্ড। সেন্ট মার্টিনস আইল্যান্ডে আমেরিকার অনেক দিন ধরে নজর। কেন? তার কারণ হচ্ছে জিওগ্রাফিক্যালি এই জায়গাটাতে দুটো রিজনাল জায়েন্ট এক্সিস্ট করে, একটা হচ্ছে চায়না, একটা হচ্ছে ইন্ডিয়া। ট্রু। এইখানে আমেরিকার ফিজিক্যাল প্রেজেন্স কিচ্ছু নেই। একমাত্র জায়গা যেখানে ফিজিক্যাল প্রেজেন্স আছে, মায়ানমারকে আমেরিকা অনেক দিন ধরে কোর্ট করেছিল, অ্যাং সাং সুকিকে আনা হয়েছিল এবং তাকেও অনেক নোবেল টোবেল দেওয়া হয়েছিল। শি ওয়াজ আগেন আনাদার ইউনুস, বাট টাইমের সঙ্গে কি হলো, শি বিকেম আ ন্যাশনালিস্ট। ও মায়ানমার আগে, মানে যেমনি করে আজকে ডোনাল্ড ট্রাম্প বলছে ইউএসএ ফার্স্ট, সেরকম করে শি বিকেম আ ন্যাশনালিস্ট, শি সেড মায়ানমার ফার্স্ট। যখন থেকে সেইটা করতে শুরু করলো, তখন থেকে এদের প্রবলেম শুরু হলো। তারপরে তাকে হাঁটানো, তারপরে করা, অনেক কিছু চললো। সো এনিওয়ে, টু কাট আ লং স্টোরি শর্ট, মায়ানমারে ইউএসের যে ক্লাউডটা ছিল সেটা এখন আর নেই। মায়ানমারের মধ্যে এবার কী হয়েছে, চায়না নিজেদের ইকোনমিক করিডোর বানিয়েছে। ওকে, সো মায়ানমার প্র্যাকটিক্যালি স্পিকিং অনেকটাই এখন চায়নার, আমি তো কন্ট্রোল বলবো না, বাট এরিয়া অফ ইনফ্লুয়েন্স বলতে পারো। বাংলাদেশ হচ্ছে একটা ভেরি ইন্টারেস্টিং জায়গা, যেখানে ইন্ডিয়া, রাশিয়া এবং চায়না একসঙ্গে কাজ করে আসছিল এত বছর ধরে হাসিনার টাইমে, এবং খুব ভালোভাবে নিজেদের মধ্যে কোনো রকম কোনো ক্লাশ অফ ইন্টারেস্ট, কোনো রকম কোনো ফ্রিকশন কিচ্ছু ছিল না। ওকে, এবারে সেইটা ইজ আ প্রবলেম ইউনাইটেড স্টেটসের জন্য। দ্যাট ইজ ওয়ান। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি যদি ইউনাইটেড স্টেটস হই, আমার যদি একটা জায়গাতে, একটা স্ট্র্যাটেজিক পয়েন্টে একটা নেভাল বেস বা একটা এয়ার বেস লাগে, আমি সেই জায়গাটাকে কি করে আমার নিজের আওতায় করা যায় সেটার চেষ্টা করব। এবারে আমি দেখছি যে ওই জায়গাটাতে তিনখানা, মানে একটা তো আমার ডিটারমাইন্ড আমার কম্পিটিটর, যেটা হচ্ছে চায়না, একটা আমার দুশ্মন, যাকে আমি দুশ্মন মনে করি, যেটা হচ্ছে রাশিয়া, যদিও তার কোনো বেস নেই, বাট বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন সেটা মনে করতো এবং ডেমোক্র্যাটসরা সেটা মনে করে। এবং আরেকটা হচ্ছে ইন্ডিয়া, যে কখনো আমার স্ট্র্যাটেজিক পার্টনার হচ্ছে, কখনো রাশিয়া থেকে তেল কিনছে। মানে তিনটেই ডাইসি ক্যারেক্টার বাংলাদেশের মধ্যে আমি দেখতে পাচ্ছি বেশ ভালো জমিয়ে বসে আছে। আমি কি করতে পারি? হোয়াট আই ক্যান ডু ইজ, আমি সেখানে রেজিম চেঞ্জ অর্কেস্ট্রেট করতে পারি। আর এটা ইউএসের বহু পুরনো খেলা। আরব স্প্রিং, অরেঞ্জ রেভলিউশন, যতগুলো কালার রেভলিউশন আছে না, অরেঞ্জ রেভলিউশন, রোজ রেভলিউশন, ইনফ্যাক্ট ইউক্রেনে 2014 যেটা হলো ময়দান রেভলিউশন, এগুলো সমস্ত ইউএসএর অর্কেস্ট্রেটেড। এইবারে রেজিম চেঞ্জ আমি করতে পারি। এবার বাংলাদেশের জিওগ্রাফিক্যালি, বাংলাদেশ তো ইজ আ পার্ট অফ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, এবং ভবিষ্যতে আগামী কয়েক মিলিয়ন বছর থাকতে হবে অ্যাজ এ পার্ট অফ জিওগ্রাফিক্যালি, অ্যাজ এ পার্ট অফ দ্য কন্টিনেন্ট, যদি না একটা মানে একটা ওই কন্টিনেন্ট বরাবর কোনো ভূমিকম্প হয়ে আলাদা হয়ে যায়। তো যতদিন বাংলাদেশ ইন্ডিয়ার সাবকন্টিনেন্টের একটা পার্ট থাকবে, ততদিন বাংলাদেশের ডেস্টিনি হচ্ছে যে দুদিকে
একটা স্ট্রেস জোন হিসেবে থাকা, দুদিকে দুটো বড় পাওয়ার আছে, একটা ইন্ডিয়া একটা চায়না, আমাকে তার মধ্যে এক্সিস্ট করতে হবে। এবং হিস্ট্রি বলে, জিও পলিটিক্সের হিস্ট্রি বলে, যখনই তোমার দুদিকে দুটো বড় পাওয়ার আছে, তোমার একটা মেন ভয় হচ্ছে এই পাওয়ারগুলো কি এক্সপ্যানশনিস্ট, তারা কি নিজেদের টেরিটরি বাড়াতে চায়? যদি বাড়াতে চায় তাহলে তুমি গেলে, যদি বাড়াতে না চায় তাহলে তোমাকে খুব বুঝে সমঝে খুব ভালো ডিপ্লোম্যাসি মেনটেন করে দুজনকার সঙ্গে মেনটেন করে তোমাকে থাকতে হবে, উইচ ইজ হোয়াট ওয়াজ হ্যাপনিং ডিউরিং শেখ হাসিনার টাইম। শেখ হাসিনা গভর্নমেন্ট কি খারাপ ছিল না? ছিল, সেটা নিয়ে কথা নেই। কিন্তু শেখ হাসিনা গভর্নমেন্টের সময়তেই বাংলাদেশ ইন্ডিয়ার কাছ থেকে প্রচুর কনসেশন পেয়েছে। ফর এক্সাম্পল টেক্সটাইল ইন্ডাস্ট্রি, ইন্ডিয়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রিকে কার্টেল করে বাংলাদেশে ইন্ডিয়ার টেক্সটাইল ইন্ডাস্ট্রি প্রমোট করেছে, সো দ্যাট বাংলাদেশের ইকোনমি গেটস ভালো হয়। বেটার। আমাদের এখানে তিরুপুর হচ্ছে হাব, এখন বাংলাদেশের ঝঞ্ঝাটের পর আবার সব তিরুপুরে ফিরে এসছে প্রচুর। এখান থেকে ইলেকট্রিক সাপ্লাই গেছে আদানির থ্রু দিয়ে, ওয়াটার শেয়ারিংয়ে অনেক কনসেশন করেছে, অনেক কিছু করেছে। আজকে বাংলাদেশিদের তুমি দেখবে ম্যাসিভ নাম্বার অফ বাংলাদেশি যাদের পয়সা আছে তারা ইন্ডিয়াতে আসে মেডিকেল ট্যুরিজমের জন্য। তো এটা ডেস্টিনি, সেরকম আই এম শিওর বাংলাদেশের চায়নাতেও যায়, আই এম শিওর বাংলাদেশের অন্য জায়গাতেও যায়। বাট দ্য ফ্যাক্ট ইজ দ্যাট বস, তোমার দুপাশে দুটো যদি রিজনাল জায়েন্ট থাকে তাহলে তোমাকে তার মধ্যে এক্সিস্ট করতে হবে, এর অন্য কোনো উপায় নেই, আনলেস তুমি গোটা কান্ট্রিটাকে নিয়ে অন্য কোথাও শিফট করে চলে যাচ্ছ, উইচ ইজ ফিজিক্যালি নট পসিবল। ওকে, ইউএসএ এর কাজ, ইফ আই ফর আ মোমেন্ট এখন বাংলাদেশ ভুলে যদি ইউএস এর কথা বলি, তো ইউএস এর কাজ হচ্ছে যে এইটার মধ্যে ঢুকে আমাকে একটা রিফট তৈরি করতে হবে। ওয়াই? বিকজ আগেন ব্রিক্সের ব্যাপারটা আছে, ইন্ডিয়া চায়না রাশিয়ার একটা ইউনিট ফর্ম করার ব্যাপার আছে। যদি একটা ইন্ডো রাশিয়া চায়না ইউনিট তৈরি হয় ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস, তুমি চিন্তা করতে পারছো এশিয়ার কতটা ল্যান্ডস্কেপ একসঙ্গে চলে যাবে? ইটস এ কন্টিজিউয়াস ল্যান্ডস্কেপ, এন্টায়ার রাশিয়া, এন্টায়ার চায়না, এন্টায়ার ইন্ডিয়া। It is going to be the biggest single allied land mass that you can think of. আমাকে এটা ডিসরাপ্ট করতে হবে। তো আমি সেন্ট মার্টিনে ঢুকবো, সেন্ট মার্টিনে ঢোকার জন্য আমাকে কী করতে হবে? আমাকে সেখানে একটা কু করতে হবে, গভর্নমেন্টটাকে হাঁটাতে হবে। হাসিনার সঙ্গে আমার অনেক দিন ধরে প্রবলেম চলছে, বিকজ হাসিনার সঙ্গে গিয়ে প্রথমে হাসিনাকে প্রপোজাল দেওয়া হয়েছিল যে আমাদের একটা প্রেজেন্স লাগবে বাংলাদেশে। হাসিনা বলেছিল না, হাসিনাকে অনেক ডরানো ধমকানো হয়েছিল, হাসিনা সেড নো। ওকে, দ্যাট ইজ ওয়ের দিস কলকাঠি নাড়ানো চালু হয়। হাতে ক্যান্ডিডেট রেডি আছে, ইউনুস অ্যাবসেন্টি ল্যান্ডলর্ড, ওইখানেই থাকতো। ওকে, রইল বাকি হচ্ছে জনগণ। ওকে, স্ট্র্যাটেজিক পার্টটা বললাম, রইল বাকি হচ্ছে বাংলাদেশি জনগণ। বাংলাদেশি জনগণকে কী করে আমি ইনসাইট করব? খুব সিম্পল, আওয়ামী লীগের এগেনস্টে। বিকজ একটা জিনিস দেখবে, বাংলাদেশের যে 1971-এ যখন বাংলাদেশ স্বাধীনতা পায়, তখন ইন্ডিয়ার প্রতি যে অ্যাফিনিটিটা ছিল এখন সেটা নেই, আস্তে আস্তে সেটা কমে গেছে। ওকে, আজকে অ্যান অ্যাভারেজ বাংলাদেশি, আই এম নট টকিং অ্যাবাউট এলিট বাংলাদেশি, অ্যাভারেজ বাংলাদেশি এতটাই অবসেসড ইন্ডিয়াকে নিয়ে যে এটা ইজ বিকামিং আ ডিজিজ। ওকে, একটা অ্যাভারেজ ইন্ডিয়ান কি অতটা অবসেসড? ওরা মনে করে আমরা অবসেসড, বাট উই আর নট। থিঙ্ক অ্যাবাউট আ তামিল, থিঙ্ক অ্যাবাউট আ কন্নড় গাই, think about a Gujarati, think about a Haryanvi. Do you think he really gives a shit about Bangladesh? No, he doesn't. মেবি আমরা মানে বাঙালি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, হ্যাঁ, লোকজন বাংলাদেশ নিয়ে কথা বলি খুব একটা মনে করি, কিন্তু দিল্লি থেকে আরম্ভ মানে এন্টায়ার আপনি যদি সাউথ আর নর্থে চলে যাই, কেউ বদারই করে না বাংলাদেশকে, জানেই না। আজকে বাংলাদেশিরা হিন্দি বলতে পারে, রাইট? আজকে একটা হরিয়ানভি, তুমি ফরগেট বাংলাদেশি অ্যাকসেন্ট, একটা হরিয়ানভিকে তুমি বাংলা বলতে পারবে যে ভাই তুই বাংলাদেশি যাবি 2 মাসের জন্য, তুই বাংলা বল না। সো দ্যাট শোজ দ্য কাইন্ড অফ মানে ইনডিফারেন্স বেসিক্যালি দ্যাট অ্যান অ্যাভারেজ ইন্ডিয়ান হ্যাজ ফর বাংলাদেশি। কিন্তু ওটা ওদের ক্ষেত্রে উল্টো। এদের এই অবসেশনটাকে এইবারে তুমি যদি একটা তো হচ্ছে অবসেশন, বাংলাদেশ ভাবে ইন্ডিয়াটা মানে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ ভাবে ইন্ডিয়া মানে ওয়েস্ট বেঙ্গল না। সেটা এটাও মধ্যে ব্যাপার আছে। তো যখন যেটা শ্যুট করে, যখন মেডিকেল ট্যুরিজমের জন্য শ্যুট করে, তখন ভেলোর কর্ণাটক পৌঁছে যাবে, ব্যাঙ্গালোর পৌঁছে যাবে। আবার যখন শপিং করার দরকার তখন নিউ মার্কেট পৌঁছে যাবে, ডিপেন্ডস অন দেয়ার কনভিনিয়েন্স। ওকে, গালাগালি দিতে হলে ওয়েস্ট বেঙ্গল পিপল, ওয়েস্ট বেঙ্গলকে ইন্ডিয়ার টিমকে আছে,
সো এই যে বাংলাদেশের মুড শিফট 1971-এর পর থেকে আজকে 2020, 2022, 2024 যে বাংলাদেশের মুড শিফট, যে দে হেট এভরিথিং অ্যাবাউট ইন্ডিয়া। যে কোনো আমার একজন ট্রেনার কলিগ আছে, আমার একজন ট্রেনার বন্ধু আছেন, ইজ আ ভেরি ডিয়ার ফ্রেন্ড অফ মাইন্ড। ওকে ট্রেনিংয়ের জন্য বাংলাদেশ যেতে হতো, এই ঝামেলার পর থেকেও যাওয়া বন্ধ হয়ে গেছে। বলছে যে দাদা কি বলবো, একদম ভালো ভদ্রলোক, জেনুইন, মানে হি ইজ আ ওয়েল মিনিং, মানে যার মনের মধ্যে সেরকম কিছু নেই। আমাকে জিজ্ঞেস করছে আচ্ছা না আপনারা, বলে আমার সঙ্গে পরিচয় হওয়ার পরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আচ্ছা আপনারা আমাদের ব্যাপারে এত দখলদারি করেন কেন? বলে আমি তো আকাশ থেকে পড়লাম। বলে আমরা দখলদারি করি আপনাদের ব্যাপারে? কে বলে না আপনাদের সব কিছুর মধ্যে ঢুকে আছে। মানে এদের এই ইনডক্ট্রিনেশনটার পিছনে কিন্তু আছে আইএসআই। আমি আপনাকে ছোট্ট একটা গল্প করি। আমি জানুয়ারি মাসে বাংলাদেশ গেছিলাম, ঢাকায়, আমার অফিসিয়াল কাজের জন্য। 3 দিনের কাজ ছিল। তো প্রথম যেটা নামলাম সেটা ওয়েস্ট বেঙ্গলের মতোই আমার লাগলো, মানে খুব যে হাই ফাই সেরকম কিছু না। ওই অটো, দরজাওয়ালা অটো করে গেলাম। আমি খুব একটা বড় হোটেলে ছিলাম না, নর্মাল পাতি হোটেলেই ছিলাম। পাতি হোটেলেও মোটামুটি যা ভাড়া, সে মানে প্রচুর ভাড়া, মানে ওখানে দাম প্রচুর, মানে এক্সপেন্সিভ প্রচুর। ঢাকা ইজ ভেরি এক্সপেন্সিভ সিটি। বলছি কেন এক্সপেন্সিভ লাগলো। তার আগে আমি যখন হোটেলে গেলাম, হোটেলে গিয়ে ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে টিভি চালালাম। টিভি চালিয়ে প্রথমে তো যে টিভিগুলো দেখছিলাম, সেই মানে টিভির যে পিকচার কোয়ালিটি ইটস ভেরি ব্যাড। মানে আমি যদি 90s যাই ইন্ডিয়াতে, সেই 90s ঝিরঝির করা সেই পিকচার কোয়ালিটি। পিকচার টিউবের কালার কি জানো, পিকচার টিভি বলতো না, টিভি কোয়ালিটির ছবি। তো এখন এলসিডি আছে, কিন্তু একদম সেরকম নয়। ওকে, যখন আমি চেঞ্জ করছি, সো ম্যাক্সিমাম চ্যানেল ইজ নিউজ চ্যানেল, ইন্ডিয়ান ম্যাক্সিমাম ওদের যে চ্যানেলগুলো আছে সবকটা নিউজ চ্যানেল, আদারওয়াইজ সব ইন্ডিয়ান চ্যানেল। যে গানও হচ্ছে হিন্দি হচ্ছে, যে বাংলা গান হচ্ছে সেও বাংলা গানই হচ্ছে। আর একটারও কোয়ালিটি ভালো না। নিচে এসে বললাম যে দাদা কোয়ালিটি ভালো না। বলছে এটাই চলে। আমি তো আকাশ থেকে পড়লাম যে আপনারা কোথায় রয়েছেন, এখনো কোথায় রয়েছেন? বলছে আপনারা ভালো আছেন, আমি যদি বাংলাদেশের বর্ডারের সামনে থাকতাম তাহলে ফ্লিপকার্ট থেকে কিছু প্রোডাক্ট আনিয়ে দিতে পারতাম। ওদের কাছে এই মুহূর্তে ফ্লিপকার্টও নেই, ওদের কাছে অ্যামাজন, আই ডোন্ট থিঙ্ক অ্যামাজনও আছে কিনা, অ্যামাজনও নেই, জানি না আমি, অ্যামাজনও নেই। তো ওরা এখনো কিন্তু ইন্ডিয়া থেকে 20 থেকে 25 বছর পেছনে রয়েছে। তবুও ওরা অলওয়েজ ইন্ডিয়াকে গালাগালি দিতে থাকে। বাট দেখো এইটার একটা ব্যাপার আছে, এগুলোকে না আমরা বলি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। আমি একটা সেট অফ লোক আছে, বাংলাদেশ নয় XYZ কান্ট্রি ধরে নিলাম, একটা সেট অফ লোক আছে যারা ভীষণ অবসেসড। ওকে, এই অবসেশনটাকে আমি আস্তে আস্তে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে 20 বছর 25 বছর একটা পিরিয়ডে এটাকে আমি হেট রেটে নিয়ে চলে যেতে পারি। কিন্তু আর একটা জিনিস, ঢাকার লোকেরা কিন্তু মানে মানে অ্যাজ এ ইন্ডিয়ান গেছিলাম, খুব একটা খারাপ মানে ট্রিট করেনি। ঢাকার লোকেরা ভালো হয়, আমি জানি না, আমি খুব কম লোকের সাথে মিলেছিলাম। দেখো আমি জেনারেলাইজের কথা বলছি না, আমি খালি এই পার্টিকুলার বাংলাদেশে যে এখন অর্গানাইজ রাইটস যেটা হলো এবং বাংলাদেশে যে হাসিনাকে তাড়ানো হলো, তাদের পিছনে যারা আছে, আমি ঢাকার লোকেদের কথা বলছি না। এবারে যারা রাস্তায় নেমে রাইট করেছে তারা কি ঢাকার ভদ্রলোক? তারা নয়। সো আই এম নট টকিং অ্যাবাউট দেম, আমি টকিং অ্যাবাউট একটা জেনারেল, যারা লক্ষ লক্ষ লোক আছে তা আউটস্কার্টসে, যাদেরকে দেখা যায় না, যাদেরকে আমরা তখনই দেখি যখন তারা একটা মব হিসেবে আসে। তো এই মবদের যাহা তক সওয়াল আছে, এদের মধ্যে তোমার ওই যেটা বললাম যে অবসেশনটাকে আমি হেটরেডের পর্যায়ে নিয়ে চলে গেছি সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে, যেটার জন্য বলা যায় যে আইএসআই ইজ দ্য মেইন থিং। এবার বাংলাদেশে কিছু আছে, যেমনি জামাত ইজ ওয়ান ইসলামিস্ট ফান্ডামেন্টালিস্ট এন্টিটি যেটা আছে। তো এদের থ্রু দিয়ে আমি রাস্তাতে রায়াট ট্রিগার করে জিনিসটাকে আমি দেখালাম প্রথমে স্টুডেন্ট আপরাইজিং হিসেবে, এবং এটাকে আমরা বলি টুল কিট। এগুলো হচ্ছে ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথড। আমরা প্রথমে একটা ছোটোখাটো স্টুডেন্ট, মানে যারা বেসিক্যালি যাদের মধ্যে যারা অ্যাপলিটিক্যাল বলে আমি যাদেরকে পুশ করতে পারবো, তাদেরকে দিয়ে আমি একটা জিনিস অর্গানাইজ করালাম। করার পরে সেইটাকে আস্তে আস্তে উত্তরোত্তর এমন একটা লেভেলে নিয়ে চলে গেলাম যেখানে পুলিশ ফোর্সড হবে, ল এনফোর্সমেন্ট ফোর্সড হবে লাঠিচার্জ করার জন্য, সেখানে 2-1টা খুন জখম হবে। তারপরে দ্য খেলা স্টার্টস। যে কারণে শাহিনবাগকে দিল্লিতে নরেন্দ্র মোদি অ্যান্ড অমিত শাহ হুয়েভার, দে লেট ইট হ্যাপেন।
ওরা কি লাঠিচার্জ করতে পারতো না? দুদিনে ডাং মেরে তুলে দিতে পারতো? দে ডিড নট ডু দ্যাট বিকজ দ্য এন্টায়ার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড শুধু জল কাওয়ান দিয়ে পরে যা করেছে, হ্যাঁ খুনোখুনি হয়, এন্টায়ার ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, ওয়েস্টার্ন মেইন স্ট্রিম মিডিয়া, ইউনাইটেড স্টেটস যারা এটাকে পুশ করছিল সবাই বসেছিল এটা একটা হবার জন্য। দ্যাট ডিড নট হ্যাপেন। তো একটা রায়েটকে হ্যান্ডেল করার ইজি উপায় যেটা তখন বাংলাদেশে পেশেন্সলেস হয়ে গেছিল আই থিঙ্ক শেখ হাসিনা। আই ডোন্ট নো, সেটা আমি জানি না, নাহলে আর্মিকে কেন নামাবে বলতে পারবো না। কিন্তু কেসটা হচ্ছে যে এই এই মুহূর্তে- ডোমেস্টিক ম্যাটারে আর্মিকে ইনভলভ করার দরকার কি ছিল সেই সময়? দেখো এই মুহূর্তে কতটা শেখ হাসিনার কথায় আর্মি নেমেছে, কতটা আর্মি নিজে নেমে গেছে সেটা তুমিও জানো না, আমিও জানি না। দ্যাটস ট্রু। আমি তোমাকে পয়সা দিয়েছি স্টুডেন্ট হয়ে তুই প্রোটেস্ট কর, আমি ওকে পয়সা দিয়েছি আর্মি হিসেবে তুই দুটো গুলি চালিয়ে দে। আজকে একটা কিয়সের মধ্যে সেখানে চেন অফ কমান্ড কতটা কি থাকছে না থাকছে সেটা তুমিও জানতে পারবে না, আমিও জানতে পারবো না। বাট দ্য কেস ইজ যে রায়েটটা যেটা হলো সেই রায়েটের স্ট্যান্ডার্ড রেসপন্স গোটা দুনিয়াতে হচ্ছে এরকম। যখন কানাডাতে ট্রাকার্সরা রায়েট করলো তখন ট্রুডো তো মেরে পুরো ভুট্টা ছাড়িয়ে দিল, সেই ট্রুডো আবার এসে এখানে বলে না না ফার্মার্স প্রোটেস্টে ইউ শুড নট অ্যাপ্লাই ভায়োলেন্স। তো নিজেদের ক্ষেত্রে এরা করতে পারে। এটা যদি আজকে বাংলাদেশ যদি আজকে একটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি হতো যেটা বেসিক্যালি ওয়েস্টার্ন কান্ট্রি, তাহলে যদি এই ধরনের প্রোটেস্ট হতো যেটা কিনা ইউএস এর ব্যাকড নয়, তাতে যদি আজকে বাংলাদেশের হুয়েভার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট যে থাকুক সেই যদি আজকে 100-200টা লোককে মেরে দিত তাহলে কিচ্ছু আসতে যেত না। এই ব্যাপারটা বুঝতে হবে। মানে শেখ হাসিনা পারমিট করেছিল কিনা তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের পজিশন। বাংলাদেশ হচ্ছে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যেখানে একটা রায়াট অর্কেস্ট্রেট করা হচ্ছে বা একটা আনরেস্ট একটা অর্কেস্ট্রেট করা হচ্ছে একটা বিদেশি একটা ওয়েস্টার্ন পাওয়ারের দ্বারা, তারা পয়সা দিয়ে তাদের এনজিও নেটওয়ার্ক থেকে পয়সা দিয়ে এটাকে অর্গানাইজ করা হচ্ছে। আমেরিকা বেসিক্যালি এটাই করে না, আমেরিকা তো ডাইরেক্টলি যুদ্ধে ইনভলভ হয় না। সেটারও কারণ আছে, সেটা হচ্ছে ভিয়েতনামের পর থেকে আর আমেরিকা যুদ্ধে ডাইরেক্টলি ইনভলভ হওয়াতে একটুখানি ভয় পায়, বিকজ আমেরিকা ইজ স্কেয়ার্ড ওদের নিজেদের ব্লাড যতটা প্রিজার্ভ করা যায়, যার জন্য যেটাকে আমরা প্রক্সি ওয়ার বলি, আফগানিস্তানেও করেছে মুজাহিদিনের থ্রু দিয়ে, হ্যাঁ মিডল ইস্টেও ইরাকেও করেছে আইসিসের থ্রু দিয়ে। সো দিজ আর অল প্রক্সিস। এবারে অনেকগুলো মানে সিআই এর রুল বুকে গভর্নমেন্ট চেঞ্জ করার জন্য অনেক রকম উপায় আছে। আমি আউটরাইট যুদ্ধ যেতে পারি, আমি স্যাংশন করতে পারি, আমি প্রক্সি ওয়ারিয়ার দিয়ে টেররিস্ট অ্যাটাক করাতে পারি, আমি স্টুডেন্ট রায়ট আনরেস্ট করাতে পারি যেটাকে কালার রেভলিউশন বলা হবে। পরবর্তীকালে সেখান থেকে স্টুডেন্ট থেকে এনজিও জুটে যাবে, এনজিও থেকে হিউম্যান রাইটস ওয়াচ ঢুকে যাবে, দুটো ইউনাইটেড নেশনের লোক ঢুকিয়ে দেবো, 3টে আরও আলাদা ইনস্টিটিউশন ঢুকিয়ে দেবো, দিয়ে গভর্নমেন্টকে এমন প্রেশার করবো যে গভর্নমেন্ট পড়তে বাধ্য হবে। এগুলো সমস্ত সিআই এর প্লে বুক। সো ওই প্লে বুক ধরে বাংলাদেশে যেটা হলো তোমার কাছে ক্রাউডের মধ্যে একটা রেডিমেড রাগ ছিল যেটা তুমি আওয়ামী লীগের ওপরে চালনা করলে। আজকে বাংলাদেশের কি অবস্থা হয়েছে? আজকে বাংলাদেশের ভেতরে জেতার পর বাংলাদেশের অবস্থা কি হবে সেটা সব থেকে বড় ব্যাপার। বাংলাদেশের অবস্থা এখন তো অনেকটাই খারাপ হয়েছে। ইলেকট্রিসিটি নিয়ে প্রবলেম হচ্ছে, টাকা পয়সা নেই, কেননা যত এটাও আদানি কি করবে ইলেকট্রিসিটি নিয়ে? আদানি ইজ ডুইং হোয়াট আদানি শুড ডু। পয়সা দাও, ইলেকট্রিসিটি নাও, বন্ধ করে দেবে কি? পয়সা দাও, ইলেকট্রিসিটি নাও। দ্যাট ইজ আইডিয়ালি হাউ ইট শুড হ্যাপেন। এতদিন কি হতো না, ক্রেডিটে চলতো, বিকজ অফ গুডউইল, বিকজ তোমরা ইউ আর মাই ছোট নেবার, ঠিক আছে। এখন দের ইজ নো কোয়েশ্চেন, দের শুড নট বি এনি কোয়েশ্চেন। আজকে বাংলাদেশের মধ্যে 6টা-7টা গ্রুপ হয়ে গেছে, প্যারামিলিটারি একটা গ্রুপ হয়ে গেছে, বিএনপি পেছনে বসে আছে, আওয়ামী রাস্তা নেমে পড়ছে, স্টুডেন্টদেরকে তারা আনতে চেষ্টা করছে, এই আওয়ামী না সরি জামাত রাস্তা নেমে পড়ছে, স্টুডেন্টদেরকে আনতে চেষ্টা করছে। কিন্তু আওয়ামীর যারা মেন ছিল, জামাতকে শেখ হাসিনা নিষিদ্ধ করলো কেন? বিকজ দে আর ফান্ডামেন্টালিস্ট। বাট তারা তো ইলেকশনে আসছিলই না, তো তাদেরকে বসে থাকা উচিত ছিল। মানে তাকে এত তাড়াহুড়ো করে হঠাৎ করে ইলেকশনের আগে ওদেরকে ব্যান করে দেওয়া। ইলেকশনে না এলেই কি ইলেকশন লড়া যায় না? না, দ্যাট ইজ ট্রু, কিন্তু এত তাড়াহুড়োর কোনো দরকার ছিল কি ইলেকশন? তাড়াহুড়োর তো ব্যাপার আমি বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে যে আমি যদি শেখ হাসিনার আউটলুক দেখি যে শি ওয়ান্টেড মোটামুটিভাবে একটা, আমি সেকুলার কথাটা ইউজ করব না, বাট ঠিক আছে, একটা গভর্নমেন্ট যেটা ইজ নট ওভারলি রিলিজিয়াস, ঠিক আছে। তো সেইটা যদি আমার আউটলুক হয় তাহলে আমি জামাতকে এতদিন রাখলামই বা কেন? তুমি যেটা বলছো এত তাড়াতাড়ি করলো কেন, তাহলে আমি উল্টে বলবো এত দেরি করলেন কেন, তাই না? বিকজ
এটা তো এস্টাবলিশ যে জামাতের যেটা বাংলাদেশে আছে তাদের নিজেদের অত রুটস নেই, কেন বাংলাদেশের কাছে এত ফিনান্সিয়াল ডেপথ নেই যে তারা নিজেরা নিজেদেরকে সাস্টেন করবে। পয়সা বাইরে থেকে আসে, পয়সা এখানে এই চত্বরে বাইরে থেকে দেওয়ার মতো একজনই আছে, সেটা হচ্ছে আইএসআই, এবং আইএসআই দেয় হচ্ছে সিআইএর পয়সা। ইউএসের পয়সা কিছুদিন আগে অব্দি মিডল ইস্টের পয়সা ছিল, এখন মিডল ইস্ট আস্তে আস্তে হাত তুলে নিয়েছে, যার জন্য এখন পাকিস্তান ভিক্ষে করে বেড়াচ্ছে সব Anyway, জায়গায়। আমি যেটা জিজ্ঞেস করলাম যে এখন কি সিচুয়েশন হবে, মানে ট্রাম্প জেতার পর, মানে ট্রাম্প জেতার শেখ পরে হাসিনা উইল বি ব্যাক। ট্রাম্প জেতার পরে এবারে এখানে একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আছে, কিন্তু আমি জানি না ভিউয়ার্সরা কতটা অ্যাওয়্যার, ইন্ডিয়ান নর্থ ইস্টে খ্রিস্টান একটা মুভমেন্ট হচ্ছে, যেটার Yes. জন্য মিজোরাম আর মণিপুর ইজ ইন ইয়েস, ট্রাম্প সেখানে তো ইনভলভ আমেরিকাই ইনডাইরেক্টলি। ট্রাম্প আর যাই হোক, ট্রাম্প কিন্তু ইজ এ হার্ডকোর খ্রিস্টান। ওকে, ওকে, বাংলাদেশে ইউনাইটেড স্টেটসের ফুটপ্রিন্ট বা বাংলাদেশে ইউনাইটেড স্টেটসের এখন যে হোল্ডটা আছে, সেই হোল্ডটা থাকার মানে কিন্তু আমি, ইফ আই এম ইউনাইটেড স্টেটস, আমি কিন্তু ওই লেভারেজটা নিয়ে ইন্ডিয়ান নর্থ ইস্টে খ্রিস্টান মিশনারি মুভমেন্টকে ইম্প্যাক্ট করতে পারি। সো আমি কি বাংলাদেশ ছেড়ে যেতে চাইবো? জিওপলিটিক্স ইজ নট লাইক ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আমি ইন্ডিয়ার বন্ধু, ইফ আই এম ডোনাল্ড ট্রাম্প, আমি ইন্ডিয়ার বন্ধু, আমি মোদিকে খুব ভালোবাসি, আমি ইন্ডিয়াকে খুব ভালোবাসি, আমি ইন্ডিয়ার হিন্দুদের ভালোবাসি। আই ওয়ান্ট হাই স্কিল ইন্ডিয়ান হিন্দুজ টু কাম অ্যান্ড হেল্প মি। অ্যাট দ্য সেম টাইম ওই নর্থ ইস্টের ওই জায়গাটা, ওই পকেটটা, যেটা আজকে জো বাইডেনের জন্য হোক, কমলা হ্যারিসের জন্য হোক, যার জন্য হোক, বাংলাদেশে মোহাম্মদ ইউনুস, বিল গেটসের জন্য হোক, বাংলাদেশে বিল গেটস তো লোকটার নাম, হ্যাঁ, বিল গেটসের জন্য হোক, বাংলাদেশের মধ্যে আমি আজকে মোহাম্মদ ইউনুসকে ঢুকিয়ে একটা মোটামুটি একটা টো হোল্ড তৈরি করতে পেরেছি। কালকে আমার সেন্ট মার্টিনে যদি আমি ঢুকি এবং আমি যদি আমার মিলিটারি অ্যাডভাইজার, পলিটিক্যাল অ্যাডভাইজারির বহুরূপী রূপ ধরিয়ে আমি যদি বাংলাদেশে পাঠাই, যারা তলায় তলায় ওই ইভ্যাঞ্জেলিস্ট মুভমেন্ট যেটা নর্থ ইস্ট আছে সেটাকে যদি তারা করতে পারে, তাহলে আমি যদি একটা ওইখান থেকে চিনকুকি এবং চিনকুকি বাংলাদেশের খানিকটা পার্ট নিয়ে, জো মিজোরামের খানিকটা পার্ট নিয়ে, মায়ানমারের নর্থের টিপটা নিয়ে আমি যদি একটা সেপারেট খ্রিস্টান স্টেট করতে পারি, যেটা উড বি কমপ্লিটলি আন্ডার মাই কন্ট্রোল, আমি বাংলাদেশ কেন ছাড়তে চাইব? বোঝাতে পারলাম? আন্ডারস্ট্যান্ড। এইটাই হচ্ছে গল্প। সো ট্রাম্প আসার পরে বাংলাদেশের প্রবলেম হবে, কিন্তু বাংলাদেশের কি মানে প্রবলেম হয় বলতে এখন যে প্রবলেম আছে সেটা থেকে, মানে সেটা থাকবে না। না না না, আই ডোন্ট থিঙ্ক ইকোনমিক হেল্প বাংলাদেশকে করবে, আচ্ছা, সেটা আমার মনে হয় না, আমার মনে হয় না। না, আমার কোশ্চেন হচ্ছে যে শেখ হাসিনা কি ফিরে আসবে? দেখো, এবারে শেখ হাসিনার সঙ্গে কি ধরনের ডিল হচ্ছে তার উপর আই থিঙ্ক শেখ হাসিনা একবার ফোনও করেছে জেতার পর। তো শেখ হাসিনার সেটা সঙ্গে কতদূর কি সত্যি আমি ধরনের, জানি না। শেখ হাসিনার সঙ্গে কি ধরনের ডিল হচ্ছে তার উপর ডিপেন্ড করবে। আমার ডিলটা আমি বললাম ইউএসএর পয়েন্ট থেকে, ট্রাম্প, ইফ আই এম ডোনাল্ড ট্রাম্প, আমার জো মিজোরামের জো ট্রাইবদের নিয়ে, চিনকুকিদের নিয়ে, আমি যদি বাংলাদেশের একটা অংশ নিয়ে, জিওগ্রাফির ম্যাপটা চিন্তা করতে হবে, মায়ানমারের নর্দার্ন টিপটা নিয়ে আমি যদি একটা খ্রিস্টান স্টেট তৈরি করতে পারি, যেটা উড বি বিহোল্ডেন টু আমেরিকা, আমার স্পন্সর স্টেট হবে, আমি তার পয়সা পাঠাবো, আমি তার ইকোনমি খাড়া করব, আমি তার সব কিছু করবো, আমার নেভাল বেসটাও পাচ্ছি, আমি সাউথ ইস্ট এশিয়াতে একটা পার্মানেন্ট বেস পাচ্ছি, যেটা আমার আগে ছিল না, একদম স্পট ইন্ডিয়া আর চায়নার মধ্যখানে, যেটা আমার আগে আফগানিস্তানে ছিল, এখন তো সেটা চলে গেছে। তো এইটা তো সেটা যদি আমি পাই, তার জন্য শেখ হাসিনাকে যদি আমার আনতে হয়, নিয়ে আসবো। এবারে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে যে শেখ হাসিনা এই ডিলটা নেবে কিনা, বা মোহাম্মদ ইউনুস এই ডিলটা নেবে কিনা, এই ডিলটা কে নেবে, এই তার উপর ডিলটা depend নেওয়ার করছে। পরে মানে এখানে তো ইনভলভ ইন্ডিয়াও রয়েছে, হয়েছে। তো ইন্ডিয়া কি ছেড়ে দেবে নাকি? হাউ ডাজ ইট ম্যাটার? এটা তো ইন্ডিয়ার ইন্টারনাল ব্যাপার, ইন্ডিয়াকে সলভ করতে হবে। এক্স্যাক্টলি। তো মণিপুর তো এখনো প্রবলেমেটিক এখনো রয়েছে, আর ইনফ্লুয়েন্স যতদূর আমি শুনেছি ডিরেক্টলি ইনফ্লুয়েন্স বাই ইউএস। Manipur is directly influenced by US, Mizoram is directly influenced by US, Nagaland is directly influenced by US. এরা সবাই তোমার ওই ইভাঞ্জেলিক্যাল চার্চের থ্রু দিয়ে এরা ইনফ্লুয়েন্সড ইউএস এর দ্বারা, এবং এই ইনফ্লুয়েন্স করতে থাকবে। এবং এটাও ওই জন্য বলছি যে এখানে কিন্তু কোনো পার্মানেন্ট ফ্রেন্ড, পার্মানেন্ট দুশ্মন কেউ নেই। এইটা ধরো, এটাও হতে পারে যে আমি
নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরকে আলাদা করব না, হুম কিন্তু নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুরে কনস্ট্যান্ট আমি এই ধরনের একটা ক্রিশ্চান মিশনারি মুভমেন্ট এবং আপরাইজিং এবং আনরেস্ট দিয়ে আমি ইন্ডিয়াকে কন্ট্রোলে রাখবো, করতেই পারি। বেশ, আমরা যদি সাউথ ইস্ট এশিয়া গেল, এবার যদি ট্রাম্প জেতার পর যেটা প্রথম ট্রাম্প কাজ করেছে সেটা হচ্ছে পুতিনকে ফোন, মানে ফোন করার, মানে ওকে তো ইউক্রেনকে ফোন করার প্রথম কথা ছিল, কারণ ট্রাম্প জেতার পর প্রথমে ইউক্রেনের প্রাইম মিনিস্টার টুইট করেছিল, তো সেটা প্রেসিডেন্ট জেলেনস্কিকে তো ট্রাম্প এমনি পছন্দ করে না। তো ও ডাইরেক্ট পুতিনকে ফোন করছে, তো সেইখানে ওয়ারের ফিউচার কি আছে? ও এইটা একটা জিনিস বলা যেতে পারে যে ইউক্রেনের অবস্থা খুব একটা ভালো দেখা হচ্ছে না, এর মধ্যে গল্প আছে। আচ্ছা, আমার আর একটা জিনিস খুব জানতে ইচ্ছা করে, এত বড় একটা দেশ রাশিয়া, আমি ওই টপিকটায় আসছি, এত বড় একটা দেশ রাশিয়া ইউক্রেনের মতো একটা ছোট্ট দেশকে 2 বছর ধরে যুদ্ধ চলে যাচ্ছে, মানে এর মানেটা কি, মানে কি যুদ্ধ হচ্ছে 2 বছর ধরে? এটা তো অল আউট মিলিটারি ওয়ার হচ্ছে না, এটা স্পেশাল মিলিটারি অপারেশন এসএমও, এর মধ্যে অনেক রেস্ট্রিকশন নিয়ে করছে। আর যুদ্ধ বলতে আমরা যেটা বুঝি, যেটা আমরা দেখে প্রথম তো যুদ্ধই হলো না, প্রথমে যেটা হলো, প্রথম থেকে যেটা হচ্ছে সেটা হচ্ছে স্পেশাল মিলিটারি অপারেশন, ডে 1 থেকে। ইট ইজ নট আ ওয়ার, ওকে, টেকনিক্যালি ডিফারেন্স আছে। আর আমরা যুদ্ধ বলতে যেটা ইরাকে দেখেছি, বা যেটা আফগানিস্তানে দেখেছি, বা যেটা লিবিয়াতে দেখেছি, ইউএস ঢুকে যায় প্লেন নিয়ে একদম ধাপাধাপ, সিভিল এরিয়া, কোনো মানামানি নেই, বম্বারে। রাশিয়া তো প্রথম থেকেই সেটা করছে না, যার জন্য রাশিয়া অনেক ক্যাজুয়ালিটিও নিয়েছে। রাশিয়া ইজ বিং ভেরি কেয়ারফুল, প্রত্যেকটা জায়গা এরিয়া, প্রত্যেকটা ইউক্রেনের প্রচুর জায়গা তো উড়িয়ে দিয়েছে, কিন্তু সেগুলো আর নট সিভিলিয়ান সেটেলমেন্টস। সিভিলিয়ান লাইফ বাঁচিয়ে যতটা করা সম্ভব। আজকে রাশিয়া চাইলে কি তুমি ভাবছো রাশিয়া আজকে কিয়েভের মিসাইল লঞ্চ করতে পারে না? করতেই পারে, করছে না কেন? অন্য জায়গাতে তো মিসাইল লঞ্চ করছে, যেখানে যেখানে ওয়ার হচ্ছে, অ্যাক্টিভ ওয়ার ফ্রন্ট, সেখানে মিসাইল লঞ্চ লাস্ট করছে। আমি বাড়ি থেকে আসার আগে সকালবেলা আই থিঙ্ক আমি নিউজ শুনছিলাম, মস্কোতে হামলা করেছে ইউক্রেন, তো আপনার ইসে দিয়ে, ড্রোন দিয়ে। মস্কোতে করেছে একবার, বোধহয় তোমার লেনিনগ্রাদে পুতিনের প্রেসিডেন্সিয়াল প্যালেসের ওপরে করেছিল, সেটাকে শুট আউট করা হয়। ইউক্রেন খুব একটা নিয়ম টিয়ম মানছে না, কেন ইউক্রেন এমনিতেই ছোট, আর ইউক্রেনের ওই ব্যাপারটা আছে, ডেসপারেট আছে। রাশিয়া কিন্তু এর ফিউচার কি, মানে এই যুদ্ধের ফিউচার কি? যুদ্ধটা হয়ে যাচ্ছে, শেষ কবে, মানে এটা কি, মানে হয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি, ইটস এ লস্ট অফ এনার্জি, আর ইকোনমিক্যালি প্রবলেম হচ্ছে সবকিছুরই। এর মানেটা কি? স্পেসিফিক কোয়েশ্চেন বলো, তাহলে আমরা বুঝতে সুবিধা। এই যুদ্ধটার মানেটা কি আছে, এই যুদ্ধটার শেষ কি? না, যুদ্ধর মানে আলাদা, যুদ্ধ শেষ আলাদা। তুমি কোনটা জানতে চাইছো? দুটোই জানতে চাইছি আমি। তো কোনটা আগে বলবো? যেটা খুশি। যুদ্ধর মানে হচ্ছে যে, সময় আছে তো? হ্যাঁ হ্যাঁ। যুদ্ধর মানে হচ্ছে যে যখন গর্বাচেভ যখন রাশিয়ার প্রেমিয়ার, সোভিয়েত ইউনিয়নের প্রেমিয়ার, গর্বাচেভ যখন কোল্ড ওয়ার বন্ধ করা, বার্লিন ওয়াল ভেঙে দেওয়ার ডিসিশন নেয় যে বার্লিন পুরোটাই তোমাদের হয়ে যাবে, ওয়েস্টের হয়ে যাবে, আমরা সোভিয়েত ইউনিয়ন ডিসলভ করে দিচ্ছি, ইউক্রেন, উজবেকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান সব আলাদা আলাদা হয়ে যাবে, এস্টোনিয়া, লিথুয়েনিয়া, লাটভিয়া সব আলাদা আলাদা হয়ে যাবে। খালি আমাকে একটা প্রমিস করতে হবে যে নেটো যেটা আছে, নেটোকে তোমরা আর ইস্টওয়ার্ড বাড়াবে না। হ্যাঁ। জিম বেকার তখন সেক্রেটারি অফ স্টেট ছিল, তখন গর্বাচেভকে প্রমিস করে যে ইউ হ্যাভ মাই ওয়ার্ড, নেটো ইজ নট গোয়িং টু মুভ 1 inch ইস্টওয়ার্ডস বিয়ন্ড জার্মানি। সোভিয়েত ইউনিয়ন ক্রাম্বল করলো, রাশিয়া তৈরি হলো, রাশিয়ান ফেডারেশন তৈরি হলো। তার কয়েক বছর পরেই নেটো 2-3টে ট্রান্সিসে, প্রথমেই লিথুয়েনিয়া, ল্যাটভিয়া, এস্টোনিয়া এদেরকে নিল, তারপরে টাকটাক করে নিচে এলো, এদের আরও 2-4টেকে নিল, নিয়ে নেটো স্টার্টেড এক্সপ্যান্ডিং। এটা হচ্ছে 90s, 2000 ওই স্ট্রেচটা। সোভিয়েত ইউনিয়ন তখন, রাশিয়া তখন অনেক উইক, রাশিয়া তখন হাইপার ইনফ্লেশন, লোকজন মরে যাচ্ছে, লোকজনের কাজ নেই, একগাদা অলিগার্ক এসে রাশিয়ার পুরো রিসোর্সেসগুলোকে লুটে পুটে খাচ্ছে। রাশিয়ার তার মধ্যে জুটে গেছে হচ্ছে যে লোকটার নাম কি জানো, আরে মদ খেত প্রচণ্ড, লোকটা মাতাল ছিল, বরিস ইয়েলসিন হচ্ছে তখন রাশিয়ার হেড, অ্যান্ড হি ইজ আ অ্যাবসলিউট ড্রাঙ্কার্ড, সবসময় মদ খেয়ে পড়ে থাকে। রাশিয়ার তখন একদম অবস্থা খারাপ। তো তখন ফটাফট করে নেটো কিছু কিছু কান্ট্রিকে নিজেদের মধ্যে ঢুকিয়ে নিয়ে ইস্টওয়ার্ড এক্সপ্যানশন শুরু করে। এইগুলো তখন রাশিয়া ওয়াজ নট ইন এ পজিশন টু ডু এনিথিং।
পুতিন আসার পরে এবং 2000 থেকে পুতিন যে রাশিয়ার আস্তে আস্তে ট্রান্সফরমেশন করে 2008 ফাটের সময়তে গিয়ে তারপরে রাশিয়া যখন ওই আই থিঙ্ক এগেনস্টে জর্জিয়ার এগেনস্টে বোধহয় রাশিয়া এক যুদ্ধে যায় এবং 4 দিন না 5 দিনের মধ্যে জর্জিয়াকে পুরো নাস্তা নাবুদ করে দেয়। তার আগে চেচেন ওয়ার ছিল। সো এই দুটো চেচনিয়াতে রাশিয়ার যে ইসলামিস্ট মিলিটেন্সি বন্ধ করলো এবং জর্জিয়ার সঙ্গে যুদ্ধে গেল, তখন এই দুটো থ্রু দিয়ে রাশিয়া অ্যানাউন্স করলো ইন্টারন্যাশনাল স্টেজে যে উই আর ব্যাক, নট অ্যাজ আ সুপার পাওয়ার, কিন্তু একটা বড় রিজনাল পাওয়ার হিসেবে আমরা রিকভার করেছি এবং আমরা ব্যাক। তারপর থেকে কিন্তু পুতিন হ্যাজ বিন ভোকাল বলবো না, বাট কনস্ট্যান্ট বলতে থেকেছে যে নেটো এক্সপ্যানশন কিন্তু প্রবলেম হবে, নেটো এক্সপ্যান্ড। আর আমেরিকা কিন্তু কনস্ট্যান্ট টোপ পেরেছে, টোপ নয়, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট নেটো বেসিক্যালি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনটা তৈরি হয়েছিল অ্যাজ আ কাউন্টার ব্যালেন্স টু সোভিয়েত ইউনিয়ন। রাইট। আজকে সোভিয়েত ইউনিয়ন নেই, সো হোয়াট ডু আই নিড নেটো ফর? ইয়েস, আই ডোন্ট নিড নেটো। নো। হোয়াই ইজ নেটো এক্সিস্টিং? এক্স্যাক্টলি, সেটাই কোশ্চেন। আর সেইখানে আবার জয়েন করতে গেছিল ইউক্রেন। এইবারে কথা হচ্ছে যে নেটো কেন এক্সিস্ট করছে, কেন ততক্ষণে নেটো হ্যাজ বিকাম আ বিউরোক্র্যাটিক জাগারনট। হাজার হাজার লোক কাজ করছে, লক্ষ লক্ষ বিলিয়নস অফ ডলার্স নেটোর কাছে। এই পাওয়ার কেউ ছাড়তে চায় কি? ছাড়তে চাইবে না তো। আনঅ্যাকাউন্টেবল মানি, আনঅ্যাকাউন্টেবল বিউরোক্র্যাট, ম্যাসিভ পাওয়ার, গোটা ইউরোপকে লিটারেলি মিলিটারিলি কন্ট্রোল করছে নেটো। ওকে, সো এত পয়সা মানে এত অ্যাডভান্টেজ যেগুলো ছিল সেগুলো আমরা ছাড়বো কেন? সো নেটো ওয়েন্ট অন এক্সপ্যান্ডিং। 2008-10 সময় থেকে তখন কথা চলতে শুরু করলে বা ইউক্রেনকে ইনক্লুড করা হবে, তখন পুতিন বলতো যে ইউক্রেন কিন্তু রেড লাইন, ইউক্রেন কিন্তু রেড লাইন। কেন ইউক্রেন হলে কি হবে? নেটো একদম রাশিয়ার বর্ডারে চলে আসবে। তো ইউক্রেনে যেটা হবার সেটা যদি রাশিয়ান হিস্ট্রি তোমরা মানে অডিয়েন্সরা জানে, তাহলে জানবে যে যখন পুতিন বলেছে যে ইউক্রেনটা রেড লাইন, তখন পুতিন ওয়াজ অ্যাবসলিউটলি সিরিয়াস। এইবারে যার কারণে স্পেশাল মিলিটারি অপারেশন শুরু। সো এর মধ্যে আমি রাশিয়ার খুব একটা দেখি না। তার কারণ হচ্ছে তুমি তোমার জিওপলিটিক্যাল, তোমার পলিটিক্যাল কমিটমেন্ট তুমি যদি মিট না করতে পারো, তুমি নিজের তরফ থেকে যেরকম খুশি, বিকজ আরেকজন উইক আছে বলে তুমি এক্সপ্যান্ড করেছো, বা সে যখন পাওয়ার এসছে সে তো ফাইট করবেই, হিসেব তাই বলে। রইল বাকি হচ্ছে কখন শেষ হবে। দেখো পুতিন ইউক্রেন ওয়ারে, ইউক্রেনে স্পেশাল মিলিটারি অপারেশন অ্যানাউন্স করার সময় বলেছিল যে আমাদের প্রথম কথা হচ্ছে যে রাশিয়ান স্পিকিং যে এরিয়াটা আছে, যেটা ইজ ইস্ট অফ ইউক্রেন, ডনবাস, লুহান্স, দনিয়াস্ক, এই জায়গাগুলোকে আমরা ছাড়াবো, যেটা ছাড়িয়ে নিয়েছে। ইউক্রেনের গভর্নমেন্ট যেটা আছে, নিওনাজি গভর্নমেন্ট ইউক্রেনের, সেইটাকে আমরা ডিসম্যান্টেল করব। ডিনাজিফিকেশন অফ ইউক্রেন বলেছিল একটা প্যারামিটার, একটা কন্ডিশন। সেটা অনেকটা হয়েছে, কতটা হয়নি সেটা ডিটেলস আমাদের কাছে নেই, বাট হ্যাঁ অনেক তো ইউক্রেনের আর্মি তো প্রচুর লোক মরেছে। এরপরে ছিল হচ্ছে ওর আরেকটা ডিমান্ড ছিল হচ্ছে যে ইউক্রেন নেটোর মেম্বার হতে পারবে না। এবং আজকে রাশিয়া গত 4 দিনে যদি রাশিয়ার অ্যাডভান্সমেন্ট নোটিস করে থাকো, যদি ডে ইন ডে আউট রাশিয়ার অ্যাডভান্স চেক করছো, তাহলে রাশিয়া মোটামুটি যা টেরিটরি নিয়েছে এবং যা যা নতুন জায়গাতে ঢুকেছে, এখন রাশিয়া ইজ ক্লিয়ার অ্যাডভান্টেজেস পজিশনে আছে। তো সেইখানটাতে ওরা, আমার যেটা মানে আইডিয়া আছে, যেটা মাথায় আছে, সেটা হচ্ছে যে ইউক্রেনের সাউথ ওয়েস্ট ইউক্রেনে একটা পোর্ট আছে যার নাম হচ্ছে ওডেসা। আমি যদি রাশিয়ান এসএমও পার্ট হতাম, আমি তাহলে চেষ্টা করতাম ওডেসাটাকে ক্যাপচার করার। তার কারণ হচ্ছে যদি আমি ওডেসাকে ক্যাপচার করে নিতে পারি, তাহলে ইউক্রেনের ব্ল্যাক সি অ্যাক্সেসটা কমপ্লিট চলে যাবে। আর ইউক্রেনের যদি ব্ল্যাক সি অ্যাক্সেস চলে যায়, তাহলে ইউক্রেন বিকামস ডিফাঙ্ক্ট অ্যাজ আ স্টেট। তো ইস্টার্ন সাইডে লুহান্স, দনিয়েস্ক যা নেওয়া হয়ে গেছে, ওপর দিকে খার্কিভ বলে আরেকটা প্রভিন্স আছে, নেবে কিনা আমি জানি না, কিন্তু খার্কিভ তো পুরো ধ্বংস করে দিয়েছে। খার্কিভ থেকে আবার ফিরেও চলে আসতে হয়েছিল। তো খার্কিভ কতটা নেবে না নেবে আমি জানি না, ওদের কী আছে, বাট আইডিয়ালি স্পিকিং যদি তলার দিকের ওডেসা অব্দি পৌঁছতে পারে, যেটা চেষ্টা করবে বা হয়তো করবে না, কেন এখন ডোনাল্ড ট্রাম্প চলে এসছে। রইল বাকি ডোনাল্ড ট্রাম্প কী করবে। দেখো ইউক্রেনের যুদ্ধটা বা ইউক্রেনের পয়েন্ট, এবার আমরা ইউক্রেনের গল্প বলি। ইউক্রেন এই এসএমও শুরু হওয়ার পর থেকে ইজ এ ম্যাসিভ মানি লন্ডারিং অপারেশন। এই যে এত বিলিয়ন টাকা আসছে, জেলেন্সকিকে দিচ্ছে, এই টাকা কি জেলেন্সকি নিচ্ছে নাকি? এই টাকা তো জেলেন্সকি নিচ্ছে না, জেলেন্সকির এখান থেকে কমিশন পাবে,
কয়েক মিলিয়ন, তাতে সে বড়লোক হয়ে যাবে এবং বড়লোক হয়ে গেছে অলরেডি। কিন্তু এই টাকাটা তো ঘুরে আবার ইউএসএ চলে যাচ্ছে। ইউএসএ যে এই যে ইরাকে এত ট্রিলিয়ন খরচা করেছে, আফগানিস্তান এত বিলিয়ন খরচা করেছে, টাকাটা কোথায়? আফগানিস্তানের ডেভেলপমেন্ট তো আফগানিস্তান এখনও তো যেরকম ছিল সেরকমই আছে, রাস্তাঘাট তো কিছু নেই। সো ওয়্যার ইজ দ্য মানি? লোকে এইটা বোঝে না, লোকে ভাবে আমরা টাকা দিচ্ছে, এই টাকাটা লন্ডার্ড হয়ে এই টাকাটা দেখানো হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আজকে ইউক্রেন লড়াই করছে, ইউক্রেন লড়াইয়ের যুদ্ধর অস্ত্র পাচ্ছে কোত্থেকে? লকহিড মার্টিন, বোয়িং, নর্থরপ গ্রামাম এদের কাছ থেকে কিনছে। সো এই টাকাটা তো তাদেরকে দিতে হবে। সো আমেরিকা টাকা দিচ্ছে অ্যাজ এড টু ইউক্রেন, ইউক্রেন পেমেন্টের জন্য লকহিড মার্টিন আর ইয়েকে পয়সা পাঠিয়ে দিচ্ছে, নর্থরপ গ্রামামকে পয়সা পাঠিয়ে দিচ্ছে ফেরত। সো হোয়াট ইজ হ্যাপনিং? আলটিমেটলি মানি ইজ গোয়িং টু ইউটার্ন হয়ে আবার ইউএস চলে তে যাচ্ছে। তার মানে ট্যাক্স পেয়ারের মানিকে আমি খুব সুন্দরভাবে অফশোর লন্ডারিং করে এনে মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এই গল্পটা প্রিডমিনেন্টলি আমেরিকানদের পয়সায় হচ্ছিল এবং জো বাইডেন বা ডেমোক্র্যাটস হুয়েভার যারা গভর্নমেন্ট ছিল তারা চালাচ্ছিল। এখানে ডোনাল্ড ট্রাম্প কি খেলবে? এখানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউক্রেনের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের কিচ্ছু আসে যায় না। ইউক্রেন থাকলো, মরলো, বাঁচলো, কিছু আসে যায় না। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কাজ যেটা করবে, যেটা আমার এস্টিমেশন হচ্ছে, ডোনাল্ড ট্রাম্প ইউএসের পয়সা বন্ধ করবে, ইউরোপের থেকে পয়সা নেওয়া শুরু করবে। বিকজ ডোনাল্ড ট্রাম্প অলরেডি বলেছে যে যদি তোমরা ইউক্রেনের ওয়ার ফান্ড করতে চাও, ইউরোপ শুড পে ফর ইউক্রেন ওয়ার। এবারে কি গল্পটা কী হবে? দেশে আমার মানে আমি যদি ডোনাল্ড ট্রাম্প হই, আমার যে দেশে যে ম্যানুফ্যাকচারিং যারা মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স যারা, হ্যাঁ, বোয়িং, লকহিড মার্টিন, এরা ভি খুশ, টাকা তো পাচ্ছিস। আগে আমার থেকে পেতে, এখন ইউরোপ থেকে পাচ্ছিস, ওদের কাছে টাকা আসছে। সো ইউ আর হ্যাপি। তাহলে তোরা আমার পেছনে লাগবি না, ডোনাল্ড ট্রাম্পের পেছনে লাগবে না। সো মাই অডিয়েন্স ইজ হ্যাপি। ইউরোপ মরুক, আমার কি আসি যায়? আর ইউরোপ তো এমনি মরে গেছে। এখানে ইউরোপের যা যা ইন্ডাস্ট্রিয়াল ক্যাপাবিলিটি ছিল সেগুলো তো পুরো নষ্ট করে দিয়েছে। এই যে নর্থ স্ট্রিম পাইপলাইনটাকে ব্লাস্ট করানো হয়েছে, তো ইউরোপের বেসিক্যালি জার্মানি ওয়াজ দ্য ইউরোপিয়ান পাওয়ার হাউস, হ্যাজ অলওয়েজ বিন ইকোনমিক পাওয়ার হাউস ইউরোপে। জার্মানি থেকে তুমি পুরো নয়, একটা ম্যাসিভ পোর্শন অফ জার্মান ইন্ডাস্ট্রি অলরেডি ইউএসএতে শিফট করে নিয়েছে। তো ইউরোপের ইন্ডাস্ট্রিয়াল বেস আস্তে আস্তে নষ্ট করেছে, ইউরোপের ইকোনমি পুরো ট্যাঙ্ক করেছে ইউর। তো ইউরোপের রইল বাকি কি? যেটুকু পয়সা আছে সেটা দিয়ে তোমরা ইউক্রেন লড়তে চাও, লড়ো। ফ্রান্সের থাক, স্পেনের থাক, যার থাক, নেদারল্যান্ডসের থাক, আমার কথা নয়। আমার কথা হচ্ছে তুমি ইউক্রেন যুদ্ধ করতে চাও, তুমি নিজে পয়সা দিয়ে পয়সা ধরো। এবারে ইউরোপ এই পয়সাটা বেশি দিন হয়তো দেবে, 3-4 মাসে তো দেবে, বাট তো এই প্রপোর্শনে দিতে পারবে না। মানে আপনি বলছেন আর খুব জোর হলে 6 থেকে 8 মাস এই যুদ্ধ, মানে এই অপারেশন চলবে, তারপর বন্ধ হয়ে যাবে আমার মনে হয়। হ্যাঁ, বছর খানেকের মধ্যে। আচ্ছা, এর মধ্যে যেটা হবে হচ্ছে এইটা করার পরে যে আমি ইউক্রেনের জন্য পয়সা আসা বন্ধ করে দিলাম, এবার তাহলে ইউক্রেন অস্ত্রশস্ত্র কিনতে পারবে না। এইটা করে ডোনাল্ড ট্রাম্প পুতিনের কাছ থেকে একটা লেভারেজ আদায় করবে। সো আমি ইউক্রেনের পয়সা বন্ধ করলাম, তাহলে তোমার সুবিধা হলো পুতিনের। নাও লেট আস কাম টু দ্য নেগোসিয়েশন টেবল, লেট আস চ্যাট টার্মস অ্যান্ড কন্ডিশনস। এবার এটা কতদূর কি অগাস্টে হবে, 2025 কি অক্টোবরে হবে সেটা আমি জানি না, বাট এই দিকে চলেছে আস্তে আস্তে। আর একটা যেটা সব থেকে বড় মোর রিলেশনশিপ হচ্ছে ইন্ডিয়া চায়না রিলেশনশিপটা কোন দিকে যাচ্ছে? কারণ লাস্ট যে G20 সামিট হলো, না সরি, কাজান সামিট, গ্লোবাল সামিট, যেটা গ্লোবাল সাউথ কাজানে যেটা হলো, সেখানে মোদি আর জিনপিং দুই ভাইয়ের মতো হাসতে হাসতে গলা লাগলো। তো সেখানে তো পুরো এন্টায়ার, মানে যেখানে ওয়ার্ল্ডের পুরো নজর ছিল সেটা তো পুরো চেঞ্জ হয়ে গেল দেখলাম। মানে ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়াচ্ছে দুজনকে। তো ও ব্যাপারটা কি হলো? মানে লোকে জানতে চাইছে যে কি এরকম কথা হলো, আর ফিউচার কি হতে চলেছে। তাহলে কি যেটা মোদি বারবার বলে আসছিল যে ডলারের ওপর যে ডিপেন্ডেন্সিটা ছিল সেটা কি আস্তে আস্তে চলে যাচ্ছে? তাহলে কি ওই মানে এশিয়ান বা এইরকম কিছু একটা কারেন্সি আসতে চলেছে, যে কারেন্সিটা অ্যাকচুয়ালি দেখাচ্ছিল নতুন কারেন্সি লঞ্চ হচ্ছে? এটার একটা চান্স ছিল, সেটা আমি সবার প্রথমে বললাম যে ব্রিক্সের যে ইন্টিগ্রেশনটা ছিল সেটা কিন্তু কিছুটা ডাইলিউটেড হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে ইন্ডিয়া চায়না রিলেশনশিপ যে যাই বলুক, আমার মতো এবং আমার মতো চিন্তাভাবনা করে খুব অল্প সংখ্যক লোক আছে। আমরা মনে করি ইন্ডিয়া চায়নার হচ্ছে দুশ্মনীটা হচ্ছে দেখানোর অনেকটা,
যতটা দুশ্মনী দেখানো হয় ততটা দুশ্মনী নয়। পয়েন্ট নাম্বার 1, বাংলাদেশ নিয়ে যেটা বললাম, যদি ইন্ডিয়া চায়নার অ্যাকচুয়ালি এত প্রবলেম থাকতো, বাংলাদেশের 3 জনে মিলে একসঙ্গে এত স্মুথলি কাজ করতে পারতো না। বাংলাদেশের ইকোনমির মধ্যে 3টে পার্টি, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, ভীষণ স্মুথ ইন্টিগ্রেশন করে কাজ করে এসেছিল এতদিন অবধি। তো ইন্ডিয়া চায়নার একটা ব্যাপার হচ্ছে সেইটা এখন আরও মনে হচ্ছে। গত কয়েক বছর ধরে আমার মাথার মধ্যে, যেটা আমি তোমাকে আবার একটু আগে বলছিলাম, আমার মাথার মধ্যে একটা জিনিস ঘুরছে, এবং সেটা নিয়ে আমি আমার এই যে বইটা বেরোনোর কথা হচ্ছে সেটা নিয়েও লিখেছি, যে যদি একটা ইন্ডিয়ার চায়না রাশিয়ার ইন্টিগ্রেশন হয়, তাহলে কিন্তু তুমি একটা ম্যাসিভ স্ট্রেচ অফ এশিয়া পাচ্ছ, যেটা প্রবাবলি সব থেকে বড় একটা অ্যালায়েন্স ব্লক তৈরি হয়ে যাবে, এবং সেটা ইউএসএর থেকেও বোধহয় 2-3 গুণা বড় হয়ে যাবে, স্পেশালি তুমি যদি জিডিপি ফিডিপি সমস্ত কিছু একসঙ্গে ট্যালি করো। পয়েন্ট নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে যে ইন্ডিয়া চায়নার এই যে হাত মেলানো আর ফ্রেন্ডশিপ ব্যান্ড এটসেট্রা এটসেট্রা, এটা কিছুটা ক্যাটালাইজড হয়েছে জো বাইডেনের জন্য। কেন জো বাইডেন একদিক থেকে, আর এইখানটাতে আমার মানে যে প্রেজেন্ট ডেমোক্র্যাট যারা হেরে চলে গেল তাদের উপর আমার বেশ কিছু মানে আমার আশ্চর্য লাগতো যে মানুষ কতটা গাধা হতে পারে। তুই একদিক থেকে রাশিয়ার সঙ্গে প্রবলেম ক্রিয়েট করছিস, তুই একদিক থেকে চায়নার সঙ্গে প্রবলেম ক্রিয়েট করছিস, তুই একদিক থেকে ইন্ডিয়ার সঙ্গে প্রবলেম ক্রিয়েট করছিস। তো হু ইজ ইয়োর অ্যালাই? দেখো, আমেরিকার অ্যাডভান্টেজ হচ্ছে আমেরিকা ওয়েস্টার্ন হেমিস্ফিয়ারে, হ্যাঁ ওদের ওখানে কেউ গিয়ে মারপিট করতে পারবে না। রাইট, কিন্তু সেটা ডিসঅ্যাডভান্টেজও, ওরাও এখানে গিয়ে এসে করবে তুমি না। এখানে আসতে পারছো না, তো তোমার ফিজিক্যালি তুমি নেই। ইংল্যান্ড আগে, ইউনাইটেড কিংডম আগে ইউর পার্ট ছিল, এখন ইউ থেকে বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, ওকে, আজকে মিডল ইস্টে তোমার একটা টিমটিমাতা হুয়া বাতি হচ্ছে ইসরায়েল। ইসরায়েল, সৌদি আরবের সঙ্গে তুমি দুদিন আগে জো বাইডেন গালাগালি বন্ধ করেছিল, প্যারাইয়া করে দেবো, এই করে দেবো মোহাম্মদ বিন সালমানকে। সৌদি আরবের সঙ্গে তোমার রিলেশনশিপ ভালো নেই, যেটা আগে রিলেশনশিপ একদম এক্সেলেন্ট রিলেশনশিপ ছিল। তোমার স্ট্র্যাটেজিক পার্টনারটা কে রইল? তুমি চায়নার সঙ্গে পাঙ্গা নিচ্ছ, তুমি রাশিয়ার সঙ্গে, তোমাকে জাপান বাঁচাবে? থ্যাংক ইউ ভেরি মাচ, পারবে না। সো দ্য থিং ইজ, সো এই জিনিসটা আমার মাথার মধ্যে ঘুরতো যে মানুষ মানে এরা যে স্ট্র্যাটেজিক প্ল্যানার, এরা এত এত টাকা পায়, এরা কি করে? মানে দিস ইজ আ ভেরি কমন সেন্সিক্যাল থিঙ্কিং যে বস আমার ওদিকে দুটো শত্রু আছে, তাহলে আমি ইন্ডিয়াকে শত্রু বানাবো না। লে বাবা, তুই রাশিয়ার তেল কিনছিস কেন? ইউ বি অন মাই সাইড। রাশিয়ার গ্যাস তো পুরো ইউরোপ কিনছে, রাশিয়ার গ্যাস ইন্ডিয়া থেকে পলিশ হয়ে যাচ্ছে, ইউরোপ কিনছে, তার বেলা কোনো তার প্রবলেম। বেলা কোনো প্রবলেম নেই, কিন্তু ইন্ডিয়াকে। সো এটাই হচ্ছে কথা। তো এই যে জো বাইডেন এবং জো বাইডেনের অ্যাডমিনিস্ট্রেশনের এই ধরনের ইডিয়টিক মুভের জন্য ইন্ডিয়া চায়নার এই দোস্তিটা খানিকটা জবরদস্তি হয়ে গেছে, এবং জো বাইডেনের এই ধরনের ডিজাস্টার্স পলিসির জন্য ডলারাইজেশনটা খুব ভালো, মানে আমি বলছি না ইমিডিয়েটলি হয়ে যেত, কেননা গ্লোবাল সিস্টেমের যে ডলারের উপর যে ট্রাস্ট আছে, যে আস্থা আছে, সেটাকে হাঁটানো অত সোজা নয়। বাট ডলারাইজেশনটা অল্প অল্প করে এগুচ্ছিল, অল্টারনেটিভ পেমেন্ট সিস্টেম, একটা অল্টারনেটিভ কারেন্সি মেবি অল্প অল্প করে এগুচ্ছিল, সেইটা এখন একটুখানি পিছনে চলে যাবে। পিছবে। তার কারণ হচ্ছে, আরেকটা কারণ আছে, গোয়িং ব্যাক টু ইউক্রেন আর রাশিয়া আর ট্রাম্প। আজকে যদি রাশিয়া ইউক্রেনকে পয়সা বন্ধ করার সঙ্গে সঙ্গে, আজকে যদি ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের পয়সা বন্ধ করার সঙ্গে সঙ্গে যদি পুতিন রাশিয়ার ওপরে স্যাংশনগুলোকে আনফ্রিজ করে দেয়, যে ভাই তোর যে 30 বিলিয়ন না 300 বিলিয়ন ডলার আমি নিয়েছিলাম সেটা আমি নিচ্ছি না, তুই ফেরত নিয়ে নে, তাহলে কি হবে? তার কারণ হচ্ছে ব্রিক্সের ডলারাইজেশনের অফিসিয়াল রিজন ছিল হচ্ছে যে ইউনাইটেড স্টেটস ডলারটাকে ওয়েপনাইজ করেছে এবং সেটাকে ওয়েপন হিসেবে ইউজ করছে, যার জন্য আমরা একটা অল্টারনেটিভ কারেন্সি সিস্টেমে মুভ আউট করতে চাই। তো যদি আমি স্যাংশন হাঁটিনি, তাহলে তো আমি ডলারাইজ করছি না, এই ওয়েপনাইজ করছি না। বাট ভয় তো একটা থেকেই যায় যে কোন দেশের উপর আবার স্যাংশন লাগিয়ে দেবে, থেকে যায়। কিন্তু এইবার এইখানে ইন্ডিয়া সব থেকে বেশি ভয় পায়, কারণ একসময় তো ইন্ডিয়াতেও স্যাংশন হয়েছিল। এইবারে এইখানেই গল্পটা, এইখানেই আমি একটুখানি যেটা দেখছি সেটা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের যে টিমটা বানাচ্ছে, প্রি ইলেকশন টিম এবং পরবর্তীকালে যে টিমটা বানাচ্ছে, তার উপর অনেক কিছু ডিপেন্ড করবে, যে এরা কি ইনস্টিটিউশনালি কিছু নিয়ম, কিছু এথিক্স সেট করে যেতে পারবে। কালকে যদি এরা না থাকে তাহলে সেটা ফলো হবে, যদি করতে পারে তাহলে ডলারাইজেশনটা আবার স্লো হয়ে যাবে, আর যদি না করতে পারে তাহলে তো চীনের সাথে এখন সম্পর্ক ভালো হলে ইন্ডিয়ার কি লাভ আছে? কি চীনের সঙ্গে দেখো, আমি হয়তো অনেকে আমাকে গালাগাল দেবে, কিন্তু চায়নার সঙ্গে সম্পর্ক ভালো হলে চায়নারও লাভ আছে, ইন্ডিয়ারও লাভ আছে, যেটা আমি বারবার বলি। আমি হচ্ছি
অন্য কোনো পডকাস্টে যদি আমরা কোনোদিন গ্লোবাল অর্ডার নিয়ে কথা বলি তাহলে আমি আমার অ্যাঙ্গেলটাকে ভালো করে আমি বোঝাতে একটুখানি পারবো। অ্যাঙ্গেল দিই, আমি সেটা হচ্ছে যে ম্যাক্সিমাম তো আমরা ইম্পোর্টই করি, এক্সপোর্ট তো খুব কম করি চীনের থেকে। দেখো, এটা ইজ এ ম্যাটার অফ টাইম। আজকে আমরা ইম্পোর্ট করি, কালকে আমরা এক্সপোর্ট করব। আজকে আমি ইম্পোর্ট করি তার কারণ আমি যেটা বললাম যে আমার কাছে হাই স্কিল ম্যান পাওয়ার লেবার নেই, তো সেটা তো আমার কমই না। আমাকে তো আমার হাই স্কিল ম্যানুফ্যাকচারিং সেট আপটা তৈরি করতে হবে। যদি আমি আজকে হাই স্কিল ম্যানুফ্যাকচারিং সেট আপ তৈরি করতে পারি তাহলে আমিও এক্সপোর্ট করব। তো আমার এক্সপোর্ট ইম্পোর্টের পয়েন্ট থেকেও নয়, আমার পয়েন্টটা হচ্ছে বিকজ আই এম আ জিওপলিটিক্যাল অ্যানালিস্ট, আমার পয়েন্টটা ইজ পিওর জিওপলিটিক্স। আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, এটা নিয়ে বোধহয় 3 বার বলবো, যে রাশিয়া, চায়না, ইন্ডিয়া একটা কন্টিজিউয়াস স্ট্রেচ অফ ল্যান্ড, এই 3টে যদি অ্যালাই হয়, পৃথিবীতে কোনো পাওয়ার আজকের দিনে নেই যেটা এর এগেনস্টে দাঁড়াতে পারবে। ইউনিপোলার ওয়ার্ল্ড বলছো না, এরা ইউনিপোলার ওয়ার্ল্ড তৈরি করতে তো পারে। এরকম সম্ভাবনা রয়েছে বলছেন, মানে কি মনে হয় এতদিনের ইন্ডিয়া রাশিয়ার সম্পর্ক অলওয়েজ ভালো, চায়না মাঝখান থেকে অলওয়েজ, মানে যদি একটু খারাপ কথায় বলা হয় কাঠি করে, যেখানে ইউএন কাউন্সিলও আপনার অলওয়েজ ভিটো পাওয়ারের জন্য চায়না অলওয়েজ পেছনে লেগে থাকে। তো সেই জায়গা থেকে তো চায়নার উপর কতটা বিশ্বাস করা যায়? কারণ চায়নাকে তো একবার বিশ্বাস করে নেহরু ভিটো পাওয়ার দিয়েছিল। না, সেটা 1 মিনিট, এইটা খুব ভুল ধারণা। নেহেরু ওয়াজ আ ফরেন পলিসি ব্লান্ডার। হ্যাঁ, মানে কেউ তোমার দুশ্মন নয়, কেউ তোমার দোস্ত নয়, কেউ তোমার দুশ্মন নয়, কেউ তোমার দোস্ত নয় ইন ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি, ইন ফরেন ইন্টারন্যাশনাল। হ্যাঁ, মানে আমি সেটা বলছি না। সেখানে আমার ভরসা করার কিছু নেই। আমাদের ইন্ডিয়ান মিডিয়া ফিড এটা করেছে যে চায়না আমাদেরকে বিট্রে করেছে, ইট অ্যাকচুয়ালি ওয়াজন্ট। আচ্ছা, ওকে, নেহেরু ওয়াজ স্লপি। ওকে, Nehru, with all due respect, first prime minister, etc., so on and so forth, but foreign policy wise, Indira Gandhi যতটা শার্প ছিল, Nehru was ততটা sloppy. He had zero idea about geostrategic imperatives, geostrategic importance, জায়গা ছেড়ে দেওয়া লোকজনকে। এই যে তোমার গিলগিট স্কাউটরা আর পাশতুন ইররেগুলাররা মিলে যে কাশ্মীরে ঢুকে গেল, তারপরে যে তাদেরকে তাড়ালো, তারপরে যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা হলো সেইটাকে না নিয়ে নেওয়া, এবং ইন্ডিয়ার সে তো অনেক সেন্ট্রাল ব্লান্ডার আছে এশিয়ার বলতে যে অ্যাক্সেস সেইটাকে ছেড়ে দেওয়া সারা জীবনের মতো, যার জন্য ইন্ডিয়া আজকে, যদি ইন্ডিয়া সেন্ট্রাল এশিয়া অ্যাক্সেস থাকতো, ডাইরেক্ট অ্যাক্সেস, তুমি কি ভাবছো সিআইএ এর এত নেক নজর পড়তো পাকিস্তানের উপর ডিউরিং 1970s and 80s? নো। সো হি ওয়াজ আ মেস, লেটস নট টক অ্যাবাউট ইট। হ্যাঁ। তো চায়না আর ইন্ডিয়ার ব্যাপারটা হচ্ছে, দেখো আমি মনে করি চায়না ইন্ডিয়ার যে দুশ্মনী সেটা অর্গানিক নয়, আচ্ছা, বিকজ আমাদের সিভিলাইজেশনাল অনেক প্যারালাল লাইন্স আছে। ওকে, আমাদের অনেক কানেকশন আছে। কনফুসিয়ানিজম, বুদ্ধিজম, এগুলো সমস্ত একে অপরের অফশুট হিন্দুইজম থেকে, সনাতন ধর্ম থেকে হয়েছে। সো চায়না এবং আমি পার্সোনালি মনে করি চায়না এবং ইন্ডিয়ার একটা রিকনসিলিয়েশন ইন ফিউচার ইজ অনলি ন্যাচারাল, হওয়া উচিত। সময় বলবে, দেখা যাক। দেখো, পলিটিক্যাল কনসিডারেশনে হয়তো হলো না, কিন্তু আমি যদি সিভিলাইজেশন ওয়াইজ দেখি, কালচার ওয়াইজ দেখি, তাহলে কিন্তু ইন্ডো চাইনিজ রিকনসিলিয়েশনটা ইজ নর্মাল। ইন্দো চায়না ভাই ভাই, নট ভাই ভাই নেভার ভাই। আবার ইন্টারন্যাশনাল পলিটিক্স, হ্যাঁ, কেউ ভাই নয়, কেউ বোন নয়, কেউ দুশ্মন নয়। ইট ইজ অনলি এ ম্যাটার অফ টাইম। তোমার আমার যখন যে যার স্বার্থ দেখছে বেসিক্যালি, অ্যান্ড এটা একদিক থেকে এটা রাখাই ভালো। আর একটা জিনিস যেটা ইন্দো চায়না বলতে গেলে যেটা আসছে, চায়না পাকিস্তান ইকোনমিক্যাল করিডর, সেইটার অবস্থা এখন কোথায় আছে? কারণ পাকিস্তানে তো এখন ডামাডোল অবস্থা। আমি না 2016 না 2014 এরকম সময়তে এটাই আমার লাস্ট টপিক বেসিক্যালি। তখন আমি না আমাকে একজন ওই একটা ফরেন একটা জিওপলিটিক্যাল ম্যাগাজিন আমাকে একটা আর্টিকেল লিখতে বলেছিল, ওকে, যে সিপেকের ওপর একটা আর্টিকেল লেখো। তো সেইখানে আমি লিখেছিলাম যে সিপেক হবে না। আচ্ছা, আমাকে প্রচুর গালি দিয়েছিল পাকিস্তানিরা। ইন্টারন্যাশনাল ম্যাগাজিন, কোন কান্ট্রি থেকে? কোন কান্ট্রি? মিডল ইস্টার্ন, আই থিঙ্ক। আমার মনে হয় ইউএই বেসড ছিল ওটা। ওকে, সো দে হ্যাড আ ফেয়ার নাম্বার অফ আমেরিকান রিডার, দে হ্যাড আ লার্জ নাম্বার অফ পাকিস্তানি রিডার। তো পাকিস্তান থেকে আমাকে গুছিয়ে গালি দিয়েছিল। ওকে, হ্যাঁ, মানে রাস্তায় বসে দিয়েছিল গালি দিয়ে, যে তুই হচ্ছিস ইন্ডিয়ান, তুই হচ্ছিস গদ্দার, তুই বেটা কিচ্ছু জানিস না, সিপেকে আসবে পাকিস্তান পুরো একদম মানে ধামাকা করে দেবে এসে। তখনই বলছেন পাকিস্তানের দ্বারা সিপেক চালানো, মানে চায়নার দ্বারা সিপেক চালানো সম্ভব নয়। আলটিমেটলি তো তাই হলো। সিপেক ইজ গন, ফেলিওর, কমপ্লিট ফেলিয়ার।
সেখানে তো পুরো পাকিস্তান পুরো চায়নার উপর পুরো ডিপেন্ডেন্ট হয়ে গেল, মানে এত টাকা চায়নার উপর loan- ডিপেন্ডেন্ট হলো কেন? পাকিস্তান তো এখন রং বদলে এখন তো আমেরিকার কাছ থেকে ভিক্ষে করছে। এটা তো হলো ইমরান খানের থেকে। ইমরান খান যখন কি যেন বলে, ইমরান খান যখন ইন্ডিয়া যখন পুতিনের থেকে তেল কেনা শুরু করলো, ইমরান খানও তখন চায়নার সঙ্গে হেভি রিলেশনশিপ, হুম ইনডাইরেক্টলি রাশিয়ার প্রতি পাকিস্তান সাপোর্ট দেখানো শুরু করেছিল। এবার কিসের জন্য করেছিল আমি জানি না। ও ভেবেছিল আমি হয়তো কিছু বেনিফিট পাবো, কিছু না পাবো। দ্যাট ওয়াজ দ্য টাইম এন্ড দে ডিসাইডেড যে এনাফ ইজ এনাফ, ইসকো ভাগাতে। ইমরান খানকে ভাগানোর পরে এখন এই পাকিস্তান তো পুরো ইউএস এর ক্যাম্পে। পাকিস্তানকে বেল আউটগুলো দিচ্ছে কে? পাকিস্তানের তো পয়সা নেই। নেই। আর এখন তো ম্যাক্রো লেভেলে নেই, এখন তো মাইক্রো লেভেলে। এখন তো লোডশেডিং বাংলাদেশ যেরকম অবস্থা, পাকিস্তানে গত 8 বছর ধরেছি না, ও দিনের মধ্যে 8 ঘন্টা 10 ঘন্টা কারেন্ট থাকে না, লোকের কাছে খাবার নেই। আমাদের কাছে একদিন ভিডিও আছে, এই খাবার ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে, লোকজন মারপিট করছে, দেখতে খুব বাজে লাগে, বাট দ্যাট ইজ হাউ ইট ইজ। তো আজকে যে পাকিস্তানের এই যে অল্প অল্প করে বেল আউট, আজকে সৌদি আরবিয়া পয়সা দেয় না, তো পয়সাটা দিচ্ছে কে? আর একটা জিনিস, ইন্ডিয়ান এখন পাকিস্তান সম্পর্কে লোকে ইন্ডিয়ানরা খুব একটা ইন্টারেস্টও না, কারণ পাকিস্তান শেষ যে কান্ট্রিটা হয়ে গেছে তাকে নিয়ে কথা বলতে চর্চা করতে ইন্ডিয়ানরা খুব একটা ভালোবাসে না। না, কিন্তু সেটা বোকামি হবে। পাকিস্তান শেষ হয়নি, তার কারণ পাকিস্তান একটা দেশ নয়, এটাও বুঝতে হবে। পাকিস্তান ইজ আ আর্মি আউটপোস্ট। হুম পাকিস্তান একটা দেশের দুটো জিনিস হয়, হুম যেটাকে আমরা ইংরেজিতে বলি নেশন। নেশন হচ্ছে লোকজন। যখন when we say nation we mean people, ওকে। যখন we say country তখন আমরা মিন করি পলিটিক্যাল বাউন্ডারি। সো আমি যদি ইন্ডিয়া অ্যাজ এ কান্ট্রি বলে, তাহলে আমি ইন্ডিয়াকে পলিটিক্যাল বাউন্ডারি যেটা সেটা বলবো। ইন্ডিয়া অ্যাজ এ নেশন বলা মানে ইন্ডিয়ার লোকজনের কথা বলছি, পপুলেশন। ইন্ডিয়া অ্যাজ আ স্টেট যখন বলবো তখন আমি গভর্নমেন্টের কথা বলছি। সো একটা কান্ট্রি ইজ নেশন অ্যান্ড স্টেট। পাকিস্তানের নেশনের কোনো অস্তিত্ব নেই, পাকিস্তানের স্টেটের অস্তিত্ব। এবং পাকিস্তান হচ্ছে একটা গ্যারিসন স্টেট, পলিটিশিয়ানগুলো দেখানোর জন্য, ওকে। পাকিস্তান ক্রিয়েট হয়েছিল একটা ওয়াচ পোস্ট হিসেবে, সেটা নিয়ে পরে অন্য কোনো দিন গল্প করা যাবে। ক্রিয়েট হয়েছিল একটা ওয়াচ পোস্ট হিসেবে, পাকিস্তান একটা ওয়াচ পোস্ট হিসেবেই থেকে গেছে। তো এইখানে পাকিস্তানের কে আমি যদি আজকে পাকিস্তানের অবস্থা খারাপ বলে পাকিস্তানের প্রতি ইন্টারেস্ট নেওয়া বন্ধ করে দিই, সেটা বোকামি হবে। তার কারণ পাকিস্তান ওয়াচ পোস্ট যেটা, পাকিস্তানের মিলিটারি, পাকিস্তানের ইন্টেলিজেন্স, পাকিস্তানের আইএসআই, হোয়াট এভার, এরা কিন্তু আছে এবং এরা এক্সিস্ট করছে আমেরিকার পয়সাতে, ওকে। এবং আমেরিকাদেরকে পয়সা দেবে, হয়তো খুব বেশি দেবে না, কিন্তু যতটুকু মেনটেন করার জন্য দরকার ততটুকু দেবে। তো এদেরকে একেবারেই আমি ভুলে গেলাম, সেটা ইজ নট আ গুড পিস অফ অ্যাডভাইস অ্যাকচুয়ালি। ওকে ওকে। আর একটা জিনিস সেটা হচ্ছে যে ইন্ডিয়ার এখন ফরেন পলিসি যেভাবে আমরা যদি দেখি, তাহলে বেশ মোদি গভর্নমেন্টের বেশ কিছু যদি দেখা যায়, তাহলে মানে নেভারদের সাথে আমাদের সম্পর্ক কিন্তু দিনের দিন খারাপই হচ্ছে। পাকিস্তানের সাথে এমনিতেই খারাপ ছিল, বাংলাদেশের সাথেও আমাদের অবস্থা সিচুয়েশন খুব খারাপ, ইভেন মলদ্বীপের সাথেও খারাপ, আর শ্রীলঙ্কার সাথেও খুব একটা ভালো সম্পর্ক এখন শ্রীলঙ্কার সঙ্গে ভালো হয়েছে একটু, হ্যাঁ আস্তে আস্তে হচ্ছে। মালদ্বীপস এখনো লাইনে চলে এসেছে, দুদিন আগেই লোকজন তো এই দেখেছে। ফরেন পলিসিগুলো এত খারাপের জায়গায় চলে যাচ্ছে কেন? না, ফরেন পলিসি খারাপ নয়। দেখো, তুমি একটা জিনিস জেনে রাখো, যখনই তুমি একটা ফরেন পলিসি খারাপ যদি না হয়, তাহলে এত হেট্রেট আসছে কেন? ইন্ডিয়ার একটা জিনিস বলে রাখি, ইন্ডিয়ান ফরেন পলিসি রাইট ফ্রম ইন্দিরা গান্ধীর টাইম টু অটল বিহারী বাজপেয়ীর টাইম টু নরসিমহা রাও টাইম, প্রাইম মিনিস্টার মনমোহন সিং টাইম টু নরেন্দ্র মোদীর টাইম খুব একটা চেঞ্জ হয়নি কিন্তু, ওকে। বিউরোক্রেসির মধ্যে কিছু কিছু চেঞ্জ হয়েছে, যার জন্য কখনো ওয়েস্টের দিকে ঝুঁকেছে, কখনো। আর একটা ম্যাসিভ চেঞ্জ হয়েছে যেটা হচ্ছে ইন্ডিয়ান ফরেন পলিসিতে, সেটা হচ্ছে যে ইন্ডিয়া নিজের স্টান্সটাকে খুব ক্লিয়ার করতে পেরেছে। এই রাশিয়ার ও তেল কেনা নিয়ে ইউক্রেন এসএমওর পরে সেটা সম্ভব হয়েছে, তার কারণ ইন্ডিয়ার এখন ইকোনমিক পাওয়ারটা একটু বেড়েছে, তাই ইন্ডিয়া হ্যাজ বিকাম আ লিটল মোর অ্যাসার্টিভ। একটা জিনিস মাথায় রাখবে, যখনই তুমি একটা বড় রিজনাল পাওয়ার, সে তোমার কাছে পয়সা থাক না থাক, বাট পোটেনশিয়াল। ইন্ডিয়া আজ থেকে 50 বছর আগে ইন্ডিয়ার খুব একটা বড় লোক তো ছিল না, গরিব বেসিক্যালি। তো কিন্তু ইন্ডিয়ার পোটেনশিয়াল ছিল, যেটা আজকে আমরা দেখতে পাচ্ছি। তো যখনই একটা বড় রিজনাল পাওয়ার একটা রিজনের মধ্যে থাকবে, তার আশেপাশে সবসময় তার যে ছোট নেবাররা আছে, তারা সবসময় তার উপরে নাখুশ থাকবে, কেন তারা সবসময় প্রেশারাইজ ফিল করবে। তাদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা মানে ইটস ভেরি ডিফিকাল্ট, ওকে। তো দিস ইজ ন্যাচারাল, দিস ইজ নর্মাল। বাংলাদেশের সাথে সম্পর্কটা এত খারাপ তলানিতে চলে গেল কেন? আজকে তুমি যদি হিস্ট্রি দেখো, তাহলে তুমি দেখবে যে জার্মানি ওয়াজ অ্যাট ইটস প্রাইম,
তখন, এবং এখনও সেটা চলছে। আজকে পোল্যান্ড হয়তো ওয়েস্টার্ন ইউরোপীয় এবং ওয়েস্টের সঙ্গে আছে, ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে, কিন্তু পোল্যান্ড এখনও আজকের দিনেও জার্মানিকে পছন্দ করে না। সো যতদিন তুমি একটা পাওয়ার হাউস থাকবে বা একটা পোটেনশিয়াল পাওয়ার হাউস হবে, তোমার আশপাশের ছোট ছোট লোকেরা তোমাকে দেখে একটু জ্বলবে, উইচ ইজ কোয়াইট ন্যাচারাল। আমাদেরকে কি করতে হবে, যেটা বললাম, কেউ বন্ধু নয়, কেউ শত্রু নয়, আমাকে তাকে ওভারটলি ইমপ্রেস করার কোনো দরকার নেই। হ্যাঁ, আমার নিজের সিকিউরিটি, আমার ডোমেস্টিক সিকিউরিটি, আমার বর্ডার আমাকে স্ট্রং করতে হবে, যে কালকে তার থেকে যেন আনফরসিন কোনো রকম কোনো প্রবলেম না হয়। বাংলাদেশের সাথে সম্পর্কটা এত তলানিতে ঠেকলো কি করে? বাংলাদেশের সঙ্গে প্রবলেম তলানিতে ঠেকলো, যেটা নিয়ে আগে বললাম, যে বাংলাদেশের একটা ইন্ডিয়া অবসেশন আছে, সেটাকে আমি সোশ্যাল ইঞ্জিনিয়ার করে সেটার মধ্যে হেট্রেড পয়দা করেছি, এবং লোকজনের পড়াশোনা নেই, এবং লোকজন সেটাকে যারা এই হেট্রেডের দ্বারা যারা এফেক্টেড হয়েছে তাদের মধ্যে সেই অ্যাওয়ারনেস নেই, তাই জন্য তারা। আপনার মনে হয় শেখ হাসিনা যদি যখন চলে আসবে, আমার মনে হয় যে শেখ হাসিনা যদি চলে আসে তাহলে হয়তো না, রিলেশনশিপটা একটু ভালো হবে নাকি? শেখ হাসিনা চলে এলে স্টেটের রিলেশনশিপ ভালো হবে, কিন্তু বাংলাদেশ পপুলেশনের মেন্টালিটি চেঞ্জ হবে না। বাংলাদেশ পপুলারিটি তো মানে কিছু সংখ্যক লোক অবভিয়াসলি হেট্রেড করছে, কিছু সংখ্যক নয়, কিছু সংখ্যক লোক ইন্ডিয়াকে হয়তো পছন্দ করে, আমি তাদের কথা বলছি। ম্যাক্সিমাম লোকজন, অ্যান্ড দে হ্যাভ মাই রেসপেক্ট অ্যান্ড দে হ্যাভ মাই লাভ অ্যান্ড রিগার্ডস, যারা, হ্যাঁ, বিকজ আমি তো ওখানে থাকিও না, ওখানে যাইও না, ওদেরকে চিনিও না, তো আমারও ওদের এগেনস্টে কোনো হেট্রেড নেই। কিন্তু যাদেরকে দিয়ে এই মব মুভমেন্ট ক্রিয়েট করা হচ্ছে, যারা এই যে হিন্দু এরিয়াতে গিয়ে রাইটস করছে এবং খুন জখম করছে, তাদেরকে তুমি চেঞ্জ করতে পারবে না, বিকজ ওইটা ওটাকে আমরা যেটাকে বললাম বারবার করে, অন্য কোনো দিন কথা বলা যাবে, যে এই সোশ্যাল ইঞ্জিনিয়ারিং ইজ আ প্রসেস উইচ টেক্স 40 years। 40 বছর ধরে আমি তোমাকে ইনডক্ট্রিনেট করছি, 40 বছর ধরে আমি তোমাকে ম্যানিপুলেট করছি, 40 years অফ প্রপাগ্যান্ডা, 30 years অফ প্রপাগ্যান্ডা। সেটাকে তুমি চেঞ্জ করতে গেলে তোমাকে পরের জেনারেশনটাকে কমপ্লিট ইনসুলেট করে দিতে হবে। বুঝলাম। অরিন্দম বাবু, অসংখ্য ধন্যবাদ। Thank you. তো মানে জিও পলিটিক্সটা আমার অ্যাকচুয়ালি ফেভারিট সাবজেক্ট। কথা বলতে খুব ভালো লাগে, আমার এখনো প্রচুর কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু আপনাকেও বাড়ি যেতে হবে, আমাদেরও যেতে হবে। তো আবার কখনো আর একটা এপিসোডে আরও অনেক কিছু, জিও পলিটিক্স প্রচুর কভার করার, প্রচুর জায়গা, প্রচুর কথা বলার ইন্টারেস্টিং জিনিস। তো অসংখ্য ধন্যবাদ এত কিছু শেয়ার করার জন্য। থ্যাংক ইউ for অডিয়েন্স having me. ভালো লাগবে, এবং আমরা নতুন আর একটা এপিসোড ডেফিনেটলি শুট করব। থ্যাংক ইউ সো মাচ। Thank you.